একজন একজন করো, সবাই না, একজন বর্ণনা Sir, করো। plain X-ray abdomen inject posture including both room of diaphragm হুম, including shows pelvis. including pelvis and lower part of the thorax, হুম, gas inside and outside of the bowel is seen. In stepladder pattern. আর কিছু? Stapler. আচ্ছা, এর Multiple- প্রথম আইডিয়াল এক্সরে হয়েছে কিনা? Ideal X-ray হয়নি স্যার। হয় না, কেন হয় নাই? তার এই কি যেন দেখা যাচ্ছে যে স্মল বাউল কিন্তু মাঝখানে না, এক সাইডে আছে। স্যার না একটু বলে দিল, ডক্টরস এবিসিডি বললো না স্যারে? এটা হলো আমাদের রিয়েল সিনারিও, এক নম্বর। 2 নম্বর হলো কি চেস্ট এক্সরে হলো না, অ্যাবডোমেন এক্সরে হলো না, পেলভিক এক্সরে। পেলভিস কিছুই আসে নাই, শুধু এলিয়াক প্রেসটা দেখা যাচ্ছে, পুরা নিচে আর কিছু দেখা যাচ্ছে না। তাহলে আমি ইচ্ছে করে দিয়েছি এটা, যেটা একটা আইডিয়াল এক্সরে হয় নাই, যেটা আমাদের কমন প্রশ্ন। যাও, বর্ণনা যেটা করেছো তোমরা বলেছো যে একজন বলছো লুমিনাল গ্যাস আর আউটসাইড গ্যাস। আউটসাইড গ্যাস আমি দেখতে পাচ্ছি না, অল আর লুমিনাল গ্যাস। কেমন? কনফাইন গ্যাস। তাহলে আমরা নিউমোপেরিটোনিয়াম বলছিলাম যে ফ্রি গ্যাস, এখানেও গ্যাস আছে, বাট দিস আর দি কনফাইন গ্যাস। কেমন? এটা হচ্ছে লুমেনের ভিতরে কনফাইন গ্যাস। তোমরা বলছো স্টেপলেডার, তাহলে এখন আমাকে বল, বর্ণনা মোটামুটি সব চলে। আর কি আছে বর্ণনার মধ্যে? আরো কিছু জিনিস দেখা যাচ্ছে, বলো। স্যার ভলভুলিক কনিফাইটিস। ভেরি গুড, বলি কনভেন্টিস দেখা যাচ্ছে। তাহলে আমি যে অ্যারোটা দিছি এখানে, দেখো, দেখা দেখি না, এই যে অ্যারো, এই যে লিনিয়ার, এটা কি লিনিয়ার লাইনটা কি? এটা ওয়াল, এটা গাট ওয়াল, এটা হলো ভলভুলিক কনিভেন্টিস, রাইট? জি স্যার। তাহলে আমার কেউ কি বলতে পারবে ভলভুলিক কনিভেন্টিসের আর কোনো নাম আছে কিনা? স্যার এটা কনসার্টিনা ইফেক্ট। ইফেক্ট, এটা তো নাম সার্কুলার ফোর্স, জেজনি কনিভেন্টিস। ভলভুলিক কনিভেন্টিস, প্লেকা সার্কুলারিস, আর কোনো নাম আছে? কিন্তু সিনোনিমটা অনেক সময় মনে রাখতে হয়। আমার এখনো মনে আছে, আমরা যখন এফসিপিএস দিছি, আমাদের তখন স্যার ছিলেন মাহবুব রহমান স্যার। স্যার এটা প্রশ্ন দিয়েছিলেন সিনোনিম দিয়ে, যদিও স্ট্যান্ডার্ড প্রশ্ন করার নিয়মে সিনোনিম দেওয়ার নিয়ম নাই। আমরা উত্তরটা জানতাম, কিন্তু জেজনি কনিভেন্টিস। আমি বলি দাঁড়াও, তাহলে একটা প্রশ্নের মধ্যে সিনোনিমটা দেওয়া আসলে উচিত নয়, স্ট্যান্ডার্ড নিয়ম। স্যার এখানে আছেন এক্সপার্ট, আরো বলবেন। কিন্তু আমরা ওই সময় দেখা গেছে আমরা সবাই উত্তরটা জানি, কিন্তু একটা সিনোনিম দেওয়ার কারণে উত্তরটা আমরা লিখতে পারি নাই। এই জন্য আমি ডিসকাশনে আনছি। অনেক সময় দেখবা যে হয়তো তুমি সামহাও সিনোনিমও পেতে পারো। তাহলে এখানে 3টা নাম আছে, একটা হচ্ছে যে ভলভুলিক কনিভেন্টিস, একটা হচ্ছে প্লেকা সার্কুলারিস, একটা হচ্ছে ভালভ অফ কার্করিং। 3টা নাম আছে, কেমন? এখন আমাকে বলো, এই যে ভলভুলিক কনিভেন্টিস আমরা বলছি, এটা কোথায় বেশি থাকে? এটা হচ্ছে জেজুনাল অবস্ট্রাকশন, এটা ক্যারেক্টারিস্টিক ফিচার। সেন্ট্রালি থাকে, স্টেবলেডার থাকে, ভলভুলিক কনিভেন্টিস, নিউমারাস থাকে। এখন আমার প্রশ্ন হলো, এই ভলভুলিক কনিভেন্টিস আল্লাহ কেন দিয়েছে? এগুলোর কাজ কি? স্যার সারফেস এরিয়া বাড়ানোর জন্য। ভেরি গুড। তো সারফেস এরিয়া কেন বাড়ায় দিল? অবজেক্টিভ সারফেস। অ্যাবজর্পশন ক্যাপাসিটি বাড়ানোর। আর কিছু? ভালো বলেছো, খুবই ভালো উত্তর হয়েছে। আর কিছু? ট্রানজিট টাইম বাড়ানোর জন্য। ট্রানজিট টাইম বাড়ানোর জন্য স্যার। তাতে কি সুবিধা? স্যার অ্যাবজর্পশনটা বেশি সময় ধরে হবে। বেশি সময় পাওয়া যায়। আর একটা কারণ আছে, কেউ কি বলতে পারবে এগুলো কেন দিল আল্লাহ? অনেকগুলো বলেছো তোমরা, ভেরি গুড, কিন্তু আরেকটা বলো। ফুড মিক্সিং। ভেরি গুড, হ্যাঁ, ফুড মিক্সিং। তাহলে দেখো আল্লাহ কত মেহেরবান, এটা যেজন্য আমি দিয়ে দিয়েছে। তাহলে আমরা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করি অ্যাবজর্পশন, তোমরা বলো যে অ্যাবজর্পশন কি, পানি কোথায় বেশি অ্যাবজর্পশন? বলে কোলনে বলে। না ভাই, তুমি যদি জ্ঞানম করে দেখো, যে চ্যাপ্টারে একটা চার্ট আছে, যে চার্টের কোন পার্টে কোন কোন ফুড ম্যাটেরিয়াল বেশি অ্যাবজর্পশন, ম্যাক্সিমাম দেখবে যে জেজুনাম, 2-1টা আছে আইলিয়াম। কোলনে পানি অ্যাবজর্পশন হয় কম, বেশি না, কম। তুমি দেখবে এক গ্লাস পানি খেয়েছে, 40 মিনিটের প্রস্রাবের ব্যাগ লেগে গেছে। তাহলে এগুলো ম্যাক্সিমাম জেজুনামে অ্যাবজর্পশন হয়েছে, কেমন? তাহলে এই যে ভলভুলিক কনিভেন্টিস, এটার কাজ হলো সারফেস এরিয়া বাড়িয়ে দেওয়া, বেশি হবে, মিক্সিং হবে, ট্রানজিট টাইম বাড়বে। তো সবকিছু এটা হলো ভলভুলিক। আরেকটা হয়তো হতে পারে, আল্লাহ হয়তো জানতো যে ভলভুলিক কনিভেন্টিস দিলে আমরা এক্সরে করে বুঝতে পারবো যে এটা জেজুনাম, কেমন? এটাও হয়তো একটা আল্লাহর উদ্দেশ্য ছিল এটা দেওয়ার কারণে। তাহলে এটা কারণটা কি? এই রোগীটার ডায়াগনোসিস কি বলবো আমরা? স্মল গাট অবস্ট্রাকশন।
আমরা বলতে পারি স্মল গাউট অবস্ট্রাকশন। কেমন? এখন আমাকে বলো, এই রোগীটা যদি তোমার কাছে আসে, তুমি ক্লিনিক্যালি কোন ২ টা টেস্ট করবে? অবশ্যই করবে। ক্লিনিক্যালি। আমরা তো ক্লিনিক্যালি রোগীকে জাজ করবোই। বাট ম্যান্ডেটরি ২ টা জিনিস দেখতে হবে ক্লিনিক্যালি। কি, কি? বাউল সাউন্ড স্যার। Theory, hernial orifice. ভেরি গুড। হার্নিয়াল অরিফিস আমরা দেখব, অবশ্যই আমরা পিআর করব। অর্থাৎ মেসেজ হলো এটা, যেকোনো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এর রোগী আমরা অবশ্যই হার্নিয়াল অরিফিস দেখব এবং অবশ্যই আমরা পিআর করে দেখব। আমি ছোট্ট একটা গল্প, আমি জাস্ট এফসিপিএস পাস করে সিঙ্গাপুরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমি ক্রেডিট নিচ্ছিলাম। একটা রোগী চিটংয়েই মানে ২-৩ মাস থেকে ঘুরতেছে, একদম ভদ্র মহিলা, ফটিকছড়ি, 75 ইয়ার্স। কেমন? তার এরকম অবস্ট্রাকশন। মানে সব পরীক্ষা-নিরীক্ষা মোটামুটি হয়ে গেছে ওই সময় যা ছিল। কিন্তু সামহাউ সে আমার আত্মীয়, আমি প্র্যাকটিস করিনি তখন। জাস্ট আমার বাড়ির পাশে আমার কাছে আসলো। বাট আমি শিখছিলাম যে হার্নিয়াল অরিফিস আমি পিআর করে দেখব। আমি ভদ্র মহিলা, হিন্দু ছিলেন। আমি কাপড়টা সরায় দেখলাম তার অবস্ট্রাক্টেড ফিমোরাল হার্নিয়া। এরকম। বাট আমি মিসও করেছি আবার। আমরা অ্যাবডোমেন এক্সামিনেশনে বলি যে জেনিটালিয়া দেখবো। এরকম আমরা কতবার যে জেনিটালিয়া দেখি নাই। স্যারের আন্ডার আমরা ট্রেনিং পিরিয়ডে করেছি। আমরা জেনিটালিয়া দেখি না, অ্যাপেন্ডিসাইটিস বলে রুটিন নোটেতে খুলছি। দেখা গেল এটা আনডিসেন্ডেড টেস্টিস। ইভেন এফসিপিএস পাস করার পরে আমার ভুল হয়েছে একবার। একটা চাকমা রোগী, আমি জেনিটালিয়া দেখে না, অ্যাবডোমেনের লাভ খুলে ফেলছি। দেখলাম আনডিসেন্ডেড টেস্টিসের টিউমার। সুতরাং বইয়ের বেসিক কথাগুলো লেখা আছে। জেনিটালিয়া দেখতে হবে, দেখতে হবে, ডিআরই করে দেখতে হবে। আমরা যেন এগুলো না হই। তাহলে আমাদের আই মিন কোনো কিছু মিস হবে না বা মিসটা কম হবে। কেমন? এটা যেন আমরা খেয়াল রাখি। এখন আমার প্রশ্ন হলো, এই রোগীর কি বাউল সাউন্ড আছে না নাই? বা পাওয়া যাবে কি যাবে না? এই রোগীর এই এক্সে বাউল সাউন্ড কি আছে? যাবে স্যার, স্যার যাবে স্যার। কেমনে বুঝলা? স্যার প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে নাই স্যার, এয়ার ফ্লুইড লেভেল নাই স্যার। স্যার এই জন্য যাওয়ার কথা স্যার। ভেরি গুড, খুব ভালো আনসার করেছে। এর বাউল সাউন্ড তাহলে কি রকম বাউল সাউন্ড হবে তার? এটা বেশি হবে স্যার, বেশি হবে স্যার। Hyperdynamic. হাইপারডাইনামিক। ওকে, ইন্টেস্টাইন চেষ্টা করবে টু ওভারকাম দ্য অবস্ট্রাকশন, তাই না? এই জন্য তুমি দেখবে যে রাস্তার পাশে যে দেখবে ইটা ভাঙার কতগুলো মেশিন আছে বা বইয়ে ধানের মেশিনের কথা বলা আছে, যে ওরকম শব্দ শব্দ হচ্ছে। তাহলে অর্থাৎ ইন্টেস্টাইনাল পেরিস্টালসিস এত বেড়ে গেছে যে ইন্টেস্টাইন ইজ ট্রাইং টু ওভারকাম দ্য অবস্ট্রাকশন। সে সাকসেস হতে পারে, ফেলও করতে পারে। কেমন? তাহলে সাকসেস যদি হয় এটা রিলিভ হয়ে যাবে, আর যদি ফেল করে তাহলে প্যারালাইটিক আইলিয়াস হবে। এখন প্রশ্ন হলো বাউল সাউন্ডটা দেখবো কোথায়? যদি এটা এমবিবিএস এর নলেজের কথা বলো দেখি, কোথায় দেখি? At the level of cecum. কেন ওখানে কেন দেখবো? স্যার তাহলে থাকলে তাদের কি লাভ, কি সুবিধা, কেন দেখবো ওখানে? বা কতক্ষণ দেখবো বলো তো? 3 মিনিট। 1 minute, sir. At least 1 minute. 1 মিনিটে যদি তুমি না পাও, 1 মিনিটে না পাই আমরা, 3 মিনিট। No, sir. At least 3 minutes. তাহলে 3 মিনিট কেন বা 1 মিনিট কেন? বলো, এটার উত্তর দাও। 3 মিনিট কেন দেখতে হবে? স্যার অ্যাবসেন্ট বলার আগে 3 মিনিট দেখতে হবে স্যার। কেন? এটাই প্রশ্ন, কেন? একটা বাউল পাস হতে মিনিমাম 20 সেকেন্ড সময় লাগে স্যার। তুমি 20 সেকেন্ড দেখলে তো হইলো। কন্টেন্ট যখন আইলিয়াম থেকে সিকামে যাবে তুমি তো শব্দ পাবা না? স্যার আমার আইডিয়ালি বলতে গেলে স্যার মিনিমাম 1 মিনিট দেখতে হবে 3টা ট্রানজিয়েন্ট টাইম স্যার দেখার জন্য। আর স্যার অ্যাবসেন্ট বলার জন্য মিনিমাম 3 মিনিট বলতে। স্যার পেরিস্টালসিস ট্রানজিয়েন্ট। হ্যাঁ ঠিক আছে, আসতেছে, লাইনে আসতেছে। এখন বলো যে তুমি পেরিস্টালসিস মিনিটে কয়টা হয় স্মল কাটে? স্যার 3টা। 3টা। রেঞ্জ বলবে, সবসময় রেঞ্জ বলবে। পরীক্ষা চালাকি আছে কতগুলা, একটু রেঞ্জ বলতে হয়। 3 to 5 বায়োস্ট্যাটিস্টিক অ্যাপ্লাই করতে 3 to 5 পার মিনিট। তাহলে এখন তুমি মিনিটে 3টা থেকে 5টা পেরিস্টালসিস হয়। তাহলে আমি 1 মিনিট দেখলে তো 3টা বাল্ব বা 5টা বাল্ব সাউন্ড পাওয়ার কথা, পাচ্ছি না কেন? বুঝছো তো কেন পাচ্ছি না? স্যার উইক হয়ে যায় স্যার স্মল বাউল স্যার। আচ্ছা আমি বলি, তোমরা ঠিকই বলেছো যে আমরা টার্মিনাল আইলিয়ামের এখানে দেখবো হচ্ছে এখানে আলিউসিক্যাল। আচ্ছা আলিউসিক্যাল বাল্ব যেটা ট্রু বাল্ব না সিউডো বাল্ব বলো তো? এখানে কি আসলে বাল্ব আছে? সিউডো বাল্ব স্যার। এটা তো সিউডো বাল্ব স্যার। এখানে ট্রু বাল্ব নাই, এটা হলো হচ্ছে সার্কুলার মাসল ফাইবার দি টার্মিনাল আইলিয়াম which acts as a মানে গার্ড with the content of entry from ileum to jejunum। এটার অনেক পড়াশোনা আছে, তোমরা জানো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের 3টা ম্যাগের, এটা কন্টিনেন্ট হলে কি ইনকন্টিনেন্ট হলে অনেকগুলো, এটা তোমরা ভালো করে পড়ো। আপনাকে ডিটেইলস বলবো না। এটা হ্যামিল্টন বেলি আছে দেখবা, হ্যামিল্টন বেলির যে 17 এডিশন যেটা আছে ওখানে আইলিউসিক্যাল বাল্বের কম্পিটেন্সি ইনকম্পিটেন্সি অনেক ডিসকাশন আছে, যেটা তোমরা ওখানে পড়ে নিবে।
তাহলে এখানে আমরা দেখার উদ্দেশ্য হচ্ছে যে আমি বলছি মিনিটে 3 থেকে 5টা পেরিস্টালসিস আসবে। ফলে প্রতি পেরিস্টালসিসে আমার ওই ভালভের যে প্রেশারটা ওভারকাম করবে না। তাহলে কখন ওভারকাম করবে? কয়েকটা পেরিস্টালসিস আসলো, কনটেন্টটা জেজুনাম বা আইলিয়াম থেকে টার্মিনাল আইলিয়ামে জমলো। তাহলে এরকম কোনো একটা সময় আসা এটা ২ টা প্রেশার হবে। একটা পেরিস্টালসিসের প্রেশার, একটা হচ্ছে টার্মিনাল আইলিয়ামের লুমিনাল কনটেন্টের প্রেশার। এই ২ টা প্রেশার যদি যোগফল আমার ওই যে কনস্ট্রিক্টেড ফাইবার বা সার্কুলার ফাইবার যেটা আমরা বলছি, ওর প্রেশারকে ওভারকাম করে, তখনই কনটেন্টটা গাশ করবে ফ্রম টার্মিনাল আইলিয়াম টু সিকাম। তখনই আমি শব্দটা শুনতে পারবো। অর্থাৎ আমি প্রতি পেরিস্টালসিসে কনটেন্টটা টার্মিনাল আইলিয়াম থেকে সিকামে যাবে না। কিন্তু সার্টেন অ্যামাউন্ট অফ কন্টেন্ট যখন টার্মিনাল আইলিয়ামে জমবে এবং পেরিস্টালসিস আসবে which is sufficient to overcome the pressure of the bulb, then you can get the sound. সেজন্য আমরা যদি পেয়ে যাই আমরা তো চলে আসলাম, আর যদি না পাই বলা হচ্ছে এটা 3 মিনিট পর্যন্ত লাগতে পারে। এটাই হলো তার এক্সপ্লেনেশন। স্যারেরা তো আছেন এখানে আরো হয়তো ভালো করে বলবেন। তাহলে এটা হচ্ছে কন্টিনেন্ট আইলিওসিকাল বাল্ব। এবার ইনকন্টিনেন্ট হলো লাভও আছে ক্ষতি আছে, আবার যদি কন্টিনেন্ট হয় এটার ক্ষতিও আছে। যাই হোক, এটা ওয়ান ওয়ে বাল্ব ইউজুয়ালি। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবে এটা রুল অফ 369টা কি জিনিস? এটা যে আমরা জেজুনাম বলছি, একটা তো বলছো যে বলবুলি কনিভেন্ডিস আছে, সেন্ট্রালি আছে, জেজুনাল এরিয়াতে আছে, স্টেবলেটার প্যাটার্ন আছে, বুঝলাম। আর কোন রুল আছে রেডিওলজিতে 369? স্যার এটা আমরা রেডিওলজিক্যালি স্যার স্মল গার্ড, লার্জ গার্ড এবং সিকাম এটা ডায়ামিটার স্যার দেখে একটা আমরা ইয়ে করি স্যার অবস্ট্রাকশন। কিরকম বলো, কোনটা ডায়ামিটার কত হলে বেশি হলে স্যার স্মল গার্ডটা 3 সেন্টিমিটার, লার্জ গার্ড হচ্ছে 6 সেন্টিমিটার, সিকাম হচ্ছে 9 সেন্টিমিটার। ভেরি গুড। এটা বলে রুল অফ 369। এটা যদিও একটু ম্যাগনিফাইড ভিউ, তাহলে তুমি যদি এখান থেকে এখানে মেজার করে যখন এটা স্মল গার্ড, আর যদি 6 পাও লার্জ গার্ড, আর যদি সিকাম হয় বা হয় বা বলো লার্জ গার্ড, আমরা বলছি লার্জ গার্ড আদার দেন সিকাম। তাহলে 3 হলে স্মল, লার্জ গার্ড হলো 6, আর সিকাম এটা যেহেতু ট্রান্সভার্স ডায়ামিটার বেশি আমরা জানি, এটা হচ্ছে যে আই মিন তো 9 আর কি। ঠিক আছে, ওকে। এখন আমাকে বলো যে তোমরা 369 তো তোমরা বললে, এখন একই রোগীর একটা এক্সরে, এটাতে কি ডিফারেন্স দেখতে পাচ্ছি? স্যার স্যার প্লিজ। আগের সিএটাতে দেখা এটা লেখা আছে, এটা সুপাইন ভিউ। আচ্ছা এটা কিন্তু প্রথমেই ভুল বলছে ছেলেটা, এটা সুপাইন ভিউ ছিল। জি স্যার, জি ঠিক আছে, থ্যাংক ইউ। এটা বলেন তো দেখি এটা কি ডিফারেন্স আছে তাইলে? এটা কি ভিউ? ইরেক্ট পশ্চার। লেখা আছে বুঝলাম, অথবা অন্য কিভাবে বুঝলাম? স্যার এয়ার ফ্লুইড লেভেল আছে স্যার, গ্যাস স্যার তাহলে কোন রোগীটা বেশি খারাপ? পরেরটা স্যার। আচ্ছা, এই এক্সরে এই রোগীটা আপনি কতদিন ওয়েট করবেন ডিসিশন নেওয়ার আগে? 72 আওয়ার্স স্যার, এই দুটো ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে 72 আওয়ার্স কি ফিক্সড? এর মধ্যে কি ডিসিশন চেঞ্জ করা লাগতে পারে? লাগতে পারে যদি স্যার রিবাউন্ড টেন্ডেন্স পজিটিভ হয় বা যদি সিস্টেমিক সাইন থাকে তাহলে আমরা স্যার অপারেশনে যাব। তাহলে রিবাউন্ড এন্ড সিস্টেমিক সাইন কি ইন্ডিকেট করে? পেরিটোনাইটিস। পেরিটোনাইটিস, বাউল সাউন্ড। পেরিটোনাইটিস অনেক পরে হবে, তবে ইসকেমিয়া, অর্থাৎ যদি আমি ফিচারস অফ ইসকেমিয়া পেয়ে যাই, আমি একটা রোগীরে কনজারভেটিভ দিচ্ছি, এই রোগীটাই বলি কনজারভেটিভ দিচ্ছি, কিন্তু আমি কোনো একটা পর্যায়ে দেখলাম যে তার ফিচারস অফ ইসকেমিয়া চলে আসছে, জ্বর চলে আসছে, টাকিকার্ডিয়া চলে আসছে, ব্যথা বেড়ে গেছে, তার হয়তো টেন্ডারনেস পাচ্ছি, রিবাউন্ড টেন্ডারনেস পাচ্ছি, অর্থাৎ এনি ডিরেঞ্জমেন্ট ইন দ্য হেমোডাইনামিক স্টেবিলিটি, তাহলে আমরা ওয়েট 72 ঘন্টা ওয়েট করবো না। আবার অনেক সময় 72 ঘন্টা বেশিও করতে পারি। ডিলেমা, আমরা ডিলেমা কাটবো কি কাটবো না বা করবো কি করবো বুঝি, কিন্তু সবসময় ক্লিনিক্যাল জাজমেন্টের উপর গুরুত্ব দিতেও আমার রোগী কোন দিকে যাচ্ছে কেমন, তাহলে এটা একটা প্রশ্ন ছিল। তাহলে এই রোগীটা আরো খারাপ, রাইট? তাহলে ওই এক্সরে আর এই এক্সরের মধ্যে ডিফারেন্স কি কি আছে বলো তো? স্যার এয়ার ফ্লুইড লেভেল আছে, স্যার এয়ার ফ্লুইড লেভেল আছে স্যার, মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল। তাহলে আগেরটাতে এটা ছিল না, এটাতে আছে। আর কেন? তারপর আর কি আছে? তাহলে এয়ার ফ্লুইড লেভেল যদি পাই, আমি ডায়াগনোসিস কি তাহলে এটা? স্যার অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ঠিক আছে, এটা তো বলছিলাম ডাইনামিক। স্যার প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ। প্যারালাইটিক আইলিয়াস, ভেরি গুড। কেমনে বুঝলাম? স্যার এয়ার ফ্লুইড লেভেল। এয়ার ফ্লুইড লেভেল আছে। তাহলে এই রোগীর কি বাউল সাউন্ড আছে? না স্যার। না স্যার, না স্যার। না স্যার।
ইউজুয়ালি পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমাকে বলো তুমি গ্যাসও পাচ্ছ, ফ্লুইড লেভেলও পাচ্ছ বা ফ্লুইডও পাচ্ছ। কোনটা আগে জমছে? আগে ইয়ার এটা এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। আগে স্যার কোনটা? আগে ফ্লুইড স্যার, আগে আগে ফ্লুইড। ফ্লুইড না, আগে আগে ইয়ার ফ্লুইড স্যার। আগে ইয়ার জমে মনে রাখবে। আগে ইয়ার পরে ফ্লুইড। তুমি তো এটা কমন সেন্স দেখো না? এটাও তো আগে তো এটাই তো বোঝা যাচ্ছে স্যার, আগে ইয়ার জমেছে, আগের এক্সিডেন্টে। আগে ইয়ার পরে ফ্লুইড। কেমন? কারণ আগে তো পেরিস্টালসিস ছিল, পানি স্থির হওয়ার সুযোগ পাচ্ছে না, কিন্তু বাতাস তো সবসময় উপরের দিকে যায়। তাহলে এটা ফ্লুইড জমছে। আচ্ছা আমাকে একটু প্রশ্ন বলো তো দেখি, এয়ার ফ্লুইড লেভেল নরমালি কি অ্যাবডোমেন এক্সরেতে থাকে? নরমালি থাকে স্যার থাকে কোথায় পাওয়া যেতে পারে? স্যার আগে সিকাল স্টোমাকে পাওয়া যায়। স্টোমাক। ডিউডেনামের ফার্স্ট পার্টে আর স্যার আর ঠিকানে ওকে, সিকাম বলবো না, আমরা বলবো টার্মিনাল আইলিয়াম, ওই যে একটু আগে বললাম, টার্মিনাল আইলিয়াম অথবা রাইট এলেক্ট্রাস আমরা বলতে পারি, রাইট অ্যাপিকন্ডিয়াক বলতে পারি ডিউডেনামের ওখানে, আমরা লেফট অ্যাপিকন্ডিয়াম বলতে পারি স্টোমাকে। এছাড়াও আরো দুই একটা মানে বিভিন্ন জায়গায় পাওয়া যাইতে পারে। তাহলে কয়টার বেশি পেলে আমরা প্যাথোলজি বলবো? 3টার বেশি স্যার। 3টার বেশি। অন্যদের কি অপিনিয়ন? 2টার বেশি স্যার। না না, 3টার বেশি। 3টার বেশি স্যার বাচ্চাদের 3টে থাকে। আর আমি তো একটু আগে বললাম 3টা তো আমরা রুটিনলি পাচ্ছি, স্টোমাক, ডিউডেনাম, টার্মিনাল আইলিয়াম। এছাড়াও ফিজিওলজিক্যাল আরো দুই একটা পাওয়া যেতে পারে, এই যে কোনো সেন্ট্রালি বা ল্যাটারালি। কিন্তু যদি বলা হচ্ছে 5টা বা 6টার বেশি পাই, স্যারেরা আরো ভালো বলবেন, 5টার বেশি যদি পাই তাহলে বলা হচ্ছে এটা প্যাথোলজিক্যাল। তাহলে এখানে দেখো আমাদের এই রুগীটা আমি ফিজিওলজিক্যাল বলার কোনো স্কোপ নাই। কেমন? এটা ডেফিনেটলি প্যাথোলজিক্যাল। আচ্ছা আগের গাট ওয়াল দেখা যাচ্ছে এখানে, এরো যেটা আমি দিয়েছি এটার গাট ওয়ালও দেখা যাচ্ছে, ডিফারেন্সটা কি? এটা স্যার স্টেপ ল্যাডার প্যাটার্ন বালগুলি দেখা যাচ্ছে না। না 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 না, দেখা যাচ্ছে না মানে ঠিক আছে, একটু একটু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আরো মোটা দেখা যাচ্ছে। থিকেন। হ্যাঁ সেটা হলো কথা। এখানে গাট ওয়ালটা খুব ইকুয়াল লিনিয়ার, এখানে দেখো এটা অলমোস্ট কত বড় সাদা হয়ে যাচ্ছে, মানে থিকেন। খালি ওয়ালটা ইডেমাটাস হয়ে গেছে, রাইট? জি স্যার। এই রোগীর কি ল্যাপারোটমি লাগবে কিনা? লাগবে স্যার। লাগবে স্যার। এখন ওনাকে কি কাউন্সেলিং করবে এই রোগীর ল্যাপারোটমি করার আগে? স্টোমাক সেম রিসেকশন লাগতে পারে, অ্যানাস্টমি লাগতে পারে, গার্ড লিকেজ হতে পারে। স্যারেরা কিন্তু এগুলো ওই দেখবে যে কোনো একটা সিনারিও দিয়ে আপনাকে বলবে যে এটা কাউন্সেলিং করেন। এবং খেয়াল রাখবেন কাউন্সেলিং আমরা দেখি, আমি যদিও স্যার এখানে আছে আমি বলে দিচ্ছি, কাউন্সেলিং যখন দেবে আপনি কার্টেসিটা ফলো করতে হবে, ম্যানারটা ফলো করতে হবে। কেমন? আপনি যাকে কাউন্সেলিং করতেছেন সে দেখবেন যে দাঁড়িয়ে আছে, তাকে বসতে বলাটা কাটিসি। একটা মানুষের সাথে আমরা দাঁড়িয়ে কথা বলি না, রুগীরা আমাদের সাথে দাঁড়িয়ে থাকে না চেম্বারে, বসতে বলি। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যদি আমি স্যার আছে এখানে আমি বলে দিচ্ছি, চোখের দিকে তাকাতে হবে। আমি তো ফ্লোরের দিকে তাকিয়ে তার সাথে কথা বলবো না। আই কন্টাক্ট বলা হচ্ছে একটা ডিসকাশনের 65% ক্ষেত্রে আপনার আই কন্টাক্ট থাকতে হবে। যেমন আমরা করি কি, অনেকে দেখি আমরা পরীক্ষার সময় নিচের দিকে তাকায় তাকায় বলতেছে, এটা হবে না। ইভেন এমনও দেখেছি বলছে যে পেশেন্টের হাজবেন্ড তাকে কাউন্সেলিং করেন, হাজবেন্ড মোটামুটি 5 মিনিট থেকে দাঁড়ায় আছে, বসতেও বলেনি। তাহলে আমি বলে দিলাম যে এই জিনিসগুলো পরীক্ষার সময় খেয়াল রাখবেন। আই কন্টাক্ট অর্থাৎ ম্যানার, কার্টিসি, বসতে বলা, কেমন আছেন জিজ্ঞেস করা, বা চোখের দিকে তাকানো, এই জিনিসগুলো দয়া করে খেয়াল রাখবেন। কেমন? তাহলে এই রোগীর ক্ষেত্রেও আমাদেরকে এই সমস্ত কথা আগে থেকে বলে নিতে হবে। এতে রিসেকশন লাগতে পারে, লিকেজ হতে পারে, স্টোমা বানানো লাগতে পারে, আইসিইউ লাগতে পারে, এসডিইউ লাগতে পারে, ইভেন মর্টালিটি হতে পারে। এই জিনিসগুলো আমাদের আগে থেকে বলে রাখতে হবে, এটা যেন খেয়াল রাখে আমাদের। কেমন? এটাই 3-6 আমরা বলেছি, এটা আমি জাস্ট একটু দেখাচ্ছি। এই যে লার্জ গার্ড। এখন এটা বলো দেখি একটু স্যার, এটাতে আপনি কিছু স্যার আপনারা যদি একটু শেয়ার বলেন কিছু স্যার, আমি আর কিছু বলবো না। একটু প্রফেসর ইব্রাহিম সিদ্দিক, will you make any comment? স্যার এটা বা এটা থেকে স্যার আপনি যদি স্যার আরো না ঠিক আছে, ওটা তো অলরেডি মাহবুব স্যার বলেছেন যে এই যে এই ফিল্মটা এখন আমরা দেখতে পাচ্ছি, ওকে লেখা ছিল সুপাইন। তো যদি এই লেখাটা না থাকতো এখানে, তাহলে করে বলতে পারতো যেটা এডিট পোস্টার করা হয়েছে, এটা সুপাইন পোস্টার করা হয়েছে। ওদের আনসার কি হতো? স্যার কিন্তু বলেছেন, ওটা আমিও খেয়াল করছি সুপাইন লেখা আছে, কিন্তু তারা কি বলতে পারতো এটা সুপাইন নাকি এডিট পোস্টার করা হয়েছে? স্যার ফান্ডিক গ্যাসের ইয়েটা দেখে, ফ্লুইড লেভেলটা দেখে বলা যায়। কি করলে, আচ্ছা পান্ডিক গ্যাস, তো তার মানে কি একটা এয়ার ফ্লুইড লেভেল থাকবে ওখানে, তাই তো?
তাহলে এই ফিল্ম দেখে কি বলা যাবে যে তার এয়ার ফ্লুইড লেভেল এখানে আছে কি নাই? তাহলে এখানে ফান্ডিং গ্যাসের এয়ার ফ্লুইড লেভেল নাই স্যার। নাই। তাহলে এক্স্যাক্টলি যদি তাকে একটা ইন্টারন্যাশনাল অবস্ট্রাকশন ডায়াগনোস করতে হয়, তাহলে কোন পজিশনে এক্সরে করলে তাকে আমি খুব ভালো বুঝতে পারবো, যেটা পরে দেখিয়েছে প্রফেসর মাসুদ করিম। ইরেক্ট পোস্টার স্যার। ডেফিনেটলি স্যার পোস্টার। আমরা যদি মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল পাই, তবে এটা ডেফিনেটলি একটা ইন্টারন্যাশনাল অবস্ট্রাকশন। কোশ্চেন আসছে যে এটা কি প্যারান্টিক্যালিস থেকে হয়েছে নাকি এটা মেকানিক্যাল অবস্ট্রাকশন থেকে হয়েছে, তাই না? এটা বোঝার উপায় কি আছে? এটা আমার মনে হয় অ্যাড্রেস করা হয়ে গেছে অলরেডি, তাই না? একটা কোশ্চেন ছিল যে এই রুগীটার অপারেশন লাগবে কিনা। এটার আনসার কি ইয়েস অর নো, স্ট্রেট ফরওয়ার্ড কি তাই হবে? নাকি কথা হবে যে ইয়েস যদি বলো কেন লাগবে, আর নো যদি বলো কেন লাগবে না, জাস্টিফাই ইউর আনসার। এইভাবে যদি আমরা কথাটা বলি, তাহলে কেউ কি বলতে পারবে যে আসলে তার অপারেশন লাগবে কি লাগবে না? এটা কার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিব? কজের উপরে স্যার, কি কজে অবশ্য। আচ্ছা, কজ একটা, গুড। আর কিছু? Clinical condition of the patient. Clinical features. Clinical features, okay. Anything? Sir, duration of obstruction, any rebound tenderness or tenderness not resolved on conservative management. And chance of complications, তাই তো? Yes, sir. Good. ও ভালোই বলেছে। প্রফেসর মাসুদ করিম একটা প্রশ্ন করেছিলেন যে বাউল সাউন্ড পেটের কোথায় সবচেয়ে ভালো শোনা যায়, কেমন? একটা ওবেস পেশেন্ট, খুব মোটা পেশেন্ট, তাকে বাউল সাউন্ড পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। তা আমি স্টেথোটা কোন জায়গাটায় বসালে সবচেয়ে বেশি ভালো করে এই বাউল সাউন্ড বোঝা যেতে পারে? সবসময় যে বোঝা যায় তা কিন্তু না। আর বাউল সাউন্ড ফ্রিকোয়েন্সি কিন্তু একসময় আমি জানতাম 3 to 5, এখন কিন্তু আরো বেশি বলে যে ভালোই পাওয়া যায়। এনিওয়ে, তো কোন জায়গায় স্টেথো বসলে অ্যাকচুয়ালি বাউল সাউন্ডটা খুব ভালো শোনা যায়? McBurney's point. এনি আদার সাজেশন? আর কি কিছু বলবে? স্যার আমেরিকাসের 1 সেন্টিমিটার বিলো এবং ল্যাটারাল স্যার এক সাইডে 1 centimeter, 2 centimeter, 2 centimeter below. 2 centimeter below the umbilicus in the mid-clavicular line. No, Spino-umbilical line. 2 centimeter below and to the right of the umbilicus. এটার নাম আছে, এটার নাম হচ্ছে সেন্ট্রাল লিসেনিং পোস্ট। এটা তোমাদের হ্যামিল্টন বেরি বইটা যদি খোলো, ওই বইয়ের মধ্যে সুন্দর করে লিখে দেওয়া আছে। তোমরা একটা বই পড়ো না, পড়ি হয়তো অনেক সময় কনফিউজ হয়ে যাও আর কি। এনিওয়ে, এটা কিন্তু বইতে আছে। এটা কি বলা হয়? সেন্ট্রাল লিসেনিং পোস্ট। এই কারণে বলা হয় যে ওই জায়গাটায় বই বসলে মোটামুটি মোটা হোক শুকনা হোক যাই হোক, এটা বাউলস ভালো পাওয়া যায়। আর ওই যে এখন বলা হলো যে এটা যে ডিস্টাল অবস্ট্রাকচার আছে, ইফ ইট ইজ এ মেকানিক্যাল অবস্ট্রাকশন, ওর বাউলসনটা পাওয়া যাবে কি পাওয়া যাবে না, এই যেটা কোশ্চেন এসছে, এখানে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন হবে যে বাউলসন এক্সাজারেটেড, আমরা বলি প্রবলেম দূর থেকে তার বাউলসন শোনা যাবে, তার দিকে তো মাথায় রাখতে হবে। এগুলো স্টেথো বসানো লাগে না। উইদাউট পুটিং এ স্টেথোস্কোপ ইউ উইল বি এবল টু হিয়ার দ্য বাউল সাউন্ড এভেন ফ্রম দ্য ডিস্টেন্স। ওই কাছে বসলেও শোনা যায় গল্প শব্দ পাওয়া যাচ্ছে, এটাকে আমরা বলি বর্বরিক, কেমন? এইটা মাথায় রাখতে হবে। Always you don't really have to put the stethoscope to hear the baul sound in case of intestinal obstruction. এটা ক্লিনিক্যাল জাজমেন্টের ব্যাপার এখানে। ঠিক আছে, আমরা আগে। থ্যাংক ইউ। Okay, thank you. Professor Margushan, sir. ভালোই বলছে, ভালোই হয়েছে। কন্টিনিউ Okay. করুন। Okay then. Masood, জি স্যার। proceed please. এখন স্যার একটা প্রশ্ন ছিল মাসুদ স্যারের কাছে। Sure. স্যার এটা হচ্ছে স্যার আমাদেরকে একজন এক্সামিনার এক সময় বলছিলেন আর কি, যে পরীক্ষার সময় যে এটা কি মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল বলবে নাকি স্যার মাল্টিপল ফ্লুইড লেভেল বলবে? এটা ফ্লুইড লেভেল। Fluid level. বহুদিনে কিন্তু মানে মার্গো স্যার এটা ক্লিয়ার করছেন একবার যে আসলে টার্মটা এটা ফ্লুইড লেভেল। জি স্যার, জি না, আজকেও দেখতেছি অনেকে একই কথাই বারবার বলতেছে, মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল এয়ার, এটা আসলে স্যার ফ্লুইড লেভেল। ফ্লুইড লেভেল, নট এয়ার ফ্লুইড লেভেল। জি ওকে, স্যার। একটু বলি, এখানে আমার একটা কথা আছে। ডেফিনেটলি এটা ফ্লুইড লেভেল তো বটেই, কিন্তু ফ্লুইডের উপর এয়ার দেখা যাচ্ছে, তাই না? তো এটা এই যেমন যেমন এই যে যেটা দেখা যাচ্ছে, এটা যদি আমি যদি বলি পরীক্ষার সময়, আমি বলবো এইভাবে, প্রেগনেন্সি অফ দ্য অ্যাবডোমেন, সাম পার্সন যারা হয়েছে এটা এর পোস্টার showing multiple gas distended loops with multiple air fluid levels occupying the central part of the abdomen, consistent with the small bowel obstruction. এই কথাগুলোকে তো আমি একসাথে যোগ করে দেবো এখানে। ডেফিনেটলি এয়ার ফ্লুইড লেভেল, এয়ার না থাকলে তো ফ্লুইড লেভেল বুঝতে পারবো না আমি। কাজে শুধু ফ্লুইড লেভেল বললে হবে না, এয়ার ফ্লুইড লেভেলটা এখানে বলতে হবে, নট দ্য ফ্লুইড লেভেল, নট দ্য এয়ার লেভেল।
এয়ারও দেখা যাচ্ছে, ফ্লুইড দেখা যাচ্ছে। সো এয়ার ফ্লুইড লেভেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজে এয়ার ফ্লুইড লেভেল যদি না বলি তাহলে আমার ডিসকাশন কমপ্লিট হবে না। এবং বইগুলোতেও এভাবেই লেখা আছে, এয়ার ফ্লুইড লেভেল, নট দ্য ফ্লুইড লেভেল, এয়ার ফ্লুইড লেভেল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এখন আরেকটা কমন যে প্রবলেম আমরা ফেস করি ইমার্জেন্সিতে এটা, তাহলে এখন একজন একটু বলো, একজন ট্রেনি ডেসক্রাইব করো, এক্সরেটা ডেসক্রাইব করো, বুঝতেই পারতেছো এটা? Bean shape. এটা তো ডেসক্রিপশন হলো না, সুন্দর করে বলো যে কি এটা কি। বলো যে কোনো ট্রেনি বলো এটা কি বা কোত্থেকে উঠলো। X-ray abdomen erect posture হুম, showing pneumatic tire-like shadow arising from right and left. রাইজিং ফ্রম দ্য পেলভিস বলো, এটা পেলভিসটা তো ফিমারের হেড দেখা যাচ্ছে তো। রাইজিং ফ্রম দ্য পেলভিস অকুপাইং অ্যাবডোমেনের কতটুকু এরিয়া? অলমোস্ট হোল অ্যাবডোমেন। ওকে, তারপরে একজন বলছে এটা বিন শেপ দেখতে, তাহলে ডায়াগনোসিসটা কি? Sigmoid volvulus. Sigmoid volvulus. ভলভুলাস volvulus বলি, তাহলে মোস্ট লাইকলি দ্য সিগময়েড volvulus, রাইট? তাহলে এটা একদম অবভিয়াস, এটা ক্যারেক্টারিস্টিক ফিচার, আমরা সবাই জানি এটা। তাহলে এখন আমাকে বলো volvulus কোথায় কোথায় হয়, বডিতে কোথায় কোথায় volvulus হয়? তার আগে বলো যে হোয়াট ইজ volvulus, একদম বলো। Volvulus is defined as twisting or axial rotation of a portion of bowel about its mesentery, and rotation is more than 180 degree at least. 180। আমি শুধু জানতে চাইলাম volvulus কাকে বলে, তুমি তো শুধু গাটের স্পেসিফাই গেলে। তাহলে নেক্সট কোশ্চেন আছে, গাটের বাইরে কি volvulus হতে পারে না? স্টোমাক হয় স্যার, স্টোমাক ভলভুলাস হয়। আর এটা সিম্পল কথা হচ্ছে Cecal volvulus has রোটেশন অ্যালং ইটস লং এক্সিস, সোজা কথা। লং এক্সিসের এগেইনস্টে যদি রোটেশন, সেটাকে আমরা volvulus বলবো। তাহলে volvulus কোথায় কোথায় হয় বলো, একজন বলছে সিগময়েড, স্টোমাক, আর কিছু হতে পারে। cecal volvulus. আর Volvulus neonatal sir. আচ্ছা, এটা তো ঠিক আছে। Midgut volvulus. ওকে, মানে যেখানেই মেসেন্টারি বা যে জিনিসটা ঝুলে থাকে ওখানে volvulus হতে পারে, যেমন স্টোমাক বলেছো, Compound volvulus হইতে পারে স্যার। ইভেন গল ব্লাডারে volvulus হতে পারে। এটা অনেক সময় লং মেজো গল ব্লাডার যদি থাকে, ইভেন আমরা বলছি যে লিভারেরও কিন্তু volvulus হতে পারে, ইভেন আফটার ট্রান্সপ্লান্ট। আমরা যেহেতু ওখানে কাজ করেছি, যে হেপাটিক ডাক্টের সাথে যদি হেপাটিক ডাক্টের সাথে যদি ভেনা কাভার সাথে যদি যে অ্যাটাচমেন্টটা থাকে, যদি আমি লিগামেন্টার গুলো আবার রিপেয়ার করে না দিই, তাহলে এটাও volvulus হতে পারে। সেই জন্য লিভার ট্রান্সপ্লান্ট করার আগেও এটা লিগামেন্ট গুলো আবার সিলে দিয়ে দেওয়া হয়। তাহলে যেখানে মেসেন্টারি বা যেখানে পেডিকাল আছে সেখানে volvulus হতে পারে। কেমন? তাহলে এখন প্রশ্ন হচ্ছে বেশি সিগময়েড কলোনি কেন বেশি হচ্ছে? লং মেজেন্ট্রি, লোডেড কোলন, আর Narrow attachment sir. ন্যারো অ্যাটাচমেন্ট। আর কিছু? Sir, bands of adhesion, high residual diet, constipation. ওকে, সবগুলাই চলে আসছে। বলা হচ্ছে কমন সিগময়েড কোলনে বেশি। চারটে উত্তরে তোমরা বলেছো, একটা হচ্ছে লং মেজোকোলন, ন্যারো অ্যাটাচমেন্ট, লোডেড বাউল থাকে, লোডেড সিগময়েড কোলন থাকে, আর একটা হচ্ছে ব্যান্ডস অফ অ্যাডেশন। চারটা, এটা ডায়াবেটিকুলারিসের কারণে হয়। তাহলে এই চারটে উত্তরেই চলে আসছে। এখন প্রশ্ন হলো এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। আর কেউ কিছু ঠিক বলছে কিনা? ওরা অ্যান্টি ক্লক বলছে, ঠিক কিনা? অন্যরা কি বলো? volvulus anti-clockwise, but cecal volvulus টা এটা clockwise cecal টা স্যার। ওকে, ঠিক বলছো। সিকামেরটা কিন্তু ক্লকওয়াইজ আর সিগময়েডটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, এটা মনে রাখবে। ওকে, এটা অনেক সময় হয়তো পরীক্ষার রিলেশনে চলে আসতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো যে এই যে তুমি পালে, এখন এই রোগীটা কি করবে? মনে করো সে হিমোডাইনামিক্যালি স্টেবল আছে, এখন এটাকে কি করবে? এই রোগীটা কি করতে পারি আমরা? রিসাসিটেশন, দেন রিসাসিটেশন করে ল্যাপারোটমি। স্যার রিসাসিটেশন করে স্যার হচ্ছে কোলোনোস্কোপিক ডিকম্প্রেশন করা যেতে পারে, মানে ইয়ে করতে পারে স্যার।
ডিরোটেশন করা যেতে পারে স্যার colonoscopy। যদি ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকে স্যার, এন্ডোস্কোপি থাকে স্যার, আমরা ডিকম্প্রেশন করতে পারি আর কি, এন্ডোস্কোপিক ডিকম্প্রেশন, কথা তো বলেছে এটা এবং colonoscopic decompression বয়স সেক্ষেত্রে একটা ওকে আর কি কোলোনোস্কোপি ডিকম্প্রেশন করব পেশেন্টকে রিসাসিটেট করে, যখনই আমার হিমোডাইনামিক্যালি স্টেবল হবে তখনই আমি ল্যাপারটমির জন্য রেডি করব। ডেফিনেটিভ সার্জারিতে যাব স্যার। এখন মনে করো তুমি কোলনিক ডিকম্প্রেশন করতে চাচ্ছ, কোলোনোস্কোপ তোমার কাছে নাই, প্রাচীনকালে কি করা হতো? ফ্ল্যাটার টিউব দেওয়া যাবে স্যার। তাহলে আমার কাছে ওকে, আমার কাছে অনেকগুলো অপশন আছে। একটা হলো আবার যেটা খেয়াল রাখো যে হিমোডাইনামিক্যাল মানে রোগীর কন্ডিশন কিন্তু অ্যাসেস করতে হবে, এটা হলো আসল। যত কিছুই করো রোগীর ক্লিনিক্যাল কন্ডিশনটা কি, তার হিমোডাইনামিক্যাল স্ট্যাটাসটা কি, যে আমি এত কিছু করবো ওগুলো পারমিট করবে না তাহলে হবে না। তাহলে সবসময় ক্লিনিক্যাল জাজমেন্ট আসল, আমি যা করতে চাচ্ছি রোগী আমাকে এটা পারমিট করবে কিনা, টাইম আছে কিনা, ফেসিলিটি, অনেকগুলো কিছু চিন্তা করতে হবে। তোমরা যেগুলো বলছো ঠিক আছে, যেটা কোলোনোস্কোপি ডিকম্প্রেশন করা যাইতে পারে। আগে আমরা স্যারদেরকে দেখেছি ফ্ল্যাটাস টিউব একটা দিত বা দেওয়া যেতে পারে, ইভেন অনেক সময় লো গাট অ্যানাস্টোমিস করে ফ্ল্যাটাস টিউব দিয়ে রাখতো, অ্যানাস্টোমিসের স্ট্যান্ড হিসেবে কাজ করতো, এটাও আমরা দিতে দেখেছি স্যারদেরকে। আর একটা যেটা বলছে আমার ল্যাপারোটমি অপশন তো আছেই, ঠিক আছে। এখন প্রশ্ন হলো, এইটাই হলো ল্যাপারোটমির ভিউ, এটাই রুগী, এই রুগী আসলে কি করবে, করলা তুমি পেট খুললা এই অবস্থা, এটাই রুগীরই এক্স, কি করবে? ডিরোটেট করবো স্যার আগে ক্লাম্পিং ক্ল্যাম্প করে ক্ল্যাম্প করব। আচ্ছা একটু আগে বলো তো, এটা আগে ভাস্কুলার কন্ট্রোল নিয়ে তারপরে রোটেট করতে এই পেশেন্টের আগে ক্লাম্প করার দরকার নাই, কারণ হচ্ছে এই পেশেন্ট গ্যাংগ্রিনাস না, যে ডিকম্প্রেশন করব। আচ্ছা এখন আমাকে বলো এটা তো গ্যাংগ্রিন হয়েছে কিনা? না স্যার হয় নাই স্যার। গ্যাংগ্রিন রোটেশন কতটুকু হইলে হয় বলো তো? 360 ডিগ্রি রোটেশন হলো স্যার। কত কত? 360 স্যার। 360 স্যার। 360 ওয়েল আমি দেখলাম যে এটা স্যার একটু ক্লিয়ার করবেন, ইব্রাহিম স্যার আছেন, 1.5 বলছে, অর্থাৎ 360 ডিগ্রি বেশি। তাহলে 1.5 বলতে 1 সার্কেল মানে 360 ডিগ্রি, তার হাফ মানে 180 ডিগ্রি। বলছে যে এর যদি বেশি হয় তাহলে ইস্কেমিয়া হয়। আমি যদিও জিনিসটা আই এম স্টিল কনফিউজড, স্যার হয়তো ক্লিয়ার করে দিবেন। তার মানে কি এটা 360 প্লাস 180 ডিগ্রি রেট পরে কি ইস্কেমিয়া হবে? আমি এরকম লেখা দেখলাম একটুখানি এক জায়গায়, এটা স্যার হয়তো ক্লিয়ার করে দিবেন। যাই হোক, আমরা ল্যাপারোটমি তো করে ফেলছি, এখন কি করবে? কেউ বলছে ভাস্কুলার কন্ট্রোল, কেন ভাস্কুলার কন্ট্রোল নিব আমি? আমি তো এটা রিসেকশন করব না, আমি তো সিদ্ধান্ত ডিকম্প্রেশন করব আগে। স্যার ডিকম্প্রেশন করব স্যার, নিডল ডিকম্প্রেশন। না আমি আগে ডিরোটেশন করব। কেন আগে ডিকম্প্রেশন? আমি ডিরোটেশন করব, প্রথমে ভাস্কুলারিটি অ্যাসেস করব, ঠিক আছে। এখন আমাকে বলো ভাস্কুলার অ্যাসেস করো, ডিকম্প্রেশন করো, যা করি পরে করো। এখন ডেফিনিটিভ মেজার কি এটা বলো। সিগময়েড কোলেক্টমি উইথ পালমাইকোলিস। সিগময়েড কোলেক্টমি। সিগময়েড কোলেক্টমি, সিগময়েডোপেক্সি, আর কিছু? তুমি কি এটা ডিপেন্ড করবে স্যার গাট ভায়াবিলিটির উপরে। গাট যদি ভায়াবল থাকে সেক্ষেত্রে আমি সিগমেন্ট কোলেক্টমি করে কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস। গাট তো ভায়াবল, তাহলে শুনো গাট তো ভায়াবল, এই রোগীর গাট তো ভায়াবল, কোনো সন্দেহ আছে? জি স্যার, এই জন্য স্যার আমি এটা সিগমেন্ট কোলেক্টমি করে কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস করবো, কাভারিং আইলেস্টমি করতে পারি, নাও করতে পারি। আর এটাই স্যার এই রোগের ক্ষেত্রে এটা অপশন স্যার। আচ্ছা শুনো, যে বলছো যে ভাই তো আমার এই কথাটা বলছো, তুমি একটু পরীক্ষায় খেয়াল করে উত্তর দিবে কেমন? একটু খেয়াল করবে, তুমি আবার কিছু মনে করো না আর কি। আমি করতেও পারি নাও করতে পারি, ওরকম দুইটা করা যাবে না, একটা করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো এই রোগীর, আমার প্রশ্ন ছিল তোমার প্রতি, এটা তো কিন্তু ভায়াবল গাট, সিগময়েড কোলনটা ভায়াবল, তাহলে তুমি একে কেন তুমি কেটে ফেলবে এটাকে? একজন বলছে সিগময়েড, স্যার এটা একটা প্যাথোলজিক্যাল, এটা একটা প্যাথোলজি স্যার, হ্যাঁ, প্যাথোলজিক্যাল পোরশন অর সিগমেন্ট। এটা আমরা যদি সিগময়েডোপেক্সি করতে যাই, এখানে পরবর্তীতে এখানে স্ট্যাগনেশন বা স্টুল হবে এবং পরবর্তীতে এটা রিকারেন্স হবে। যেহেতু আমি ল্যাপারোটমি করছি সেক্ষেত্রে আমি একটা ডেফিনিটিভ কোনো কিছু। আচ্ছা আমরা যখন ট্রেনিং করেছি আমাদের সময় লার্নিং ছিল বা বইয়ের কথা ছিল যে ডিরোটেশন করো, ভাস্কুলারিটি অ্যাসেস করো, সিগময়েডোপেক্সি করে চলে আসো। আমি ওখানে থাকি আপাতত, পরে আমরা অন্যদিকে আসছি। তাহলে সিগময়েডোপেক্সি যখন করবে, তোমাদের কি কোনো আইডিয়া আছে কিভাবে করে বা কার সাথে করে কেমনে করে? একজন বলেছে কিন্তু 3 পয়েন্ট সুচার দেওয়া হয় পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে, সিগময়েড কোলনকে 3টা সুচার দেওয়া হয় নন অ্যাবজর্বেবল সুচার দিয়ে অ্যাবডোমিনাল ওয়ালের সাথে।
সিগমোর করলে কোন জায়গা থেকে নিবে? ইনিয়া থেকে নিবে। টিনিয়া কেন নিবে? অন্য পার্ট না কেন? ইন বিটুইন টিনিয়া না কেন? পারফোরেশন হয়ে যেতে পারে। কারণ টিনিয়াতে ওয়ার্ড ঠিক আছে, এটাই হলো কথা। ঠিকই বলছো। টিনিয়াতে কোলনটা ঠিক থাকে এবং এটা সাধারণত ধরো এন্টিমেসেন্টারিক বোর্ডের যেটা টিনিয়া, এটার নাম কি? টিনিয়া লাইভার নাকি সামনে যেটা থাকে ওইটাই থাকে। তাহলে ওটা থেকে নেওয়াটা ইজি এবং এটা প্যারাটাল ওয়ালের সাথে ফিক্স করে দেওয়া হয়। একজন ঠিকই বলেছো, নন অ্যাবজর্বেবল সুচার প্রুলিন দিয়ে করা হয়। এখন প্রশ্ন হলো প্রুলিন কেন? বিক্রিল দিয়ে করলে তো বলে গার্ড তো আমরা প্রুলিন দিয়ে সেলাই না, এখানে কেন প্রুলিন? রিকারেন্স হবে সরি কেন? স্যার, Absorbable suture অ্যাবজর্বেবল দিলে হলে তো তখন রিকারেন্স হবে আমরা সুচার। recurrence হবে। ইয়েস, আমরা অ্যাবজর্পশন দিতে চাইবো না যদি কোনো ইন্টারভেনশন পরে লাগে, আমরা যেন বুঝতে পারি ১ নম্বর সুতাটা দেখে। ২ নম্বর হলো হচ্ছে যে যেন অ্যাবজর্পশন না হয়, আমার এটা আবার ছুটে না যায়। অর্থাৎ আমরা চাইতাম যে কেন যাবে আবার রিকারেন্স না হয়। বাট এটা এখন অবসলিট কনসেপ্ট। স্যাররা এখানে আছেন আরো বলবেন, বইও তাই আছে। বলছে যে একজন যেটা বলেছে আমরা রিসেকশন করব। এখন রিসেকশন করবে যে তুমি পল মিকুলিক্স করতে পারবে, কোনো গ্যারান্টি আছে? নাও তো পারতে পারো। তাহলে কি করবে? হার্ডম্যান স্যার, হার্ডম্যান হার্টম্যান করে দেবো তাহলে এটা হার্টম্যান তুমি করে বললে না। হার্টম্যানের কথাটা কেউ বলবো না। এটা কিন্তু স্যার হার্টম্যান যদি বলো। নো স্যার নো হার্টম্যানটা সবসময় মাথায় রাখতে হবে। এটা হলো ড্যামেজ কন্ট্রোল, বিপদ থেকে রক্ষা পাওয়ার বুদ্ধি। তাহলে হার্টম্যানকে ভুলে গেলে হবে না। তুমি একটা বিপদে পড়ছো, হার্টম্যান করে চলে আসো, কোনো সমস্যা নেই, রুগী বেঁচে যাবে, পরে যা হয় করবে। তাহলে এক্ষেত্রে আমরা হার্টম্যান অপশন আছে। পল মিকুলিস ঠিকই বলেছো। আরেকজন যেটা বলছো রিসেকশন অ্যানাস্টোমোসিস করে আইলিওস্টমি করতেও পারি, নাও করতে পারি, তাহলে এটা খুব একটা যুক্তিসঙ্গত হবে বলে মনে করো না। আমি একটু আগেই বলেছি, পরীক্ষায় উত্তরগুলো দিবে, তুমি সেফ সাইডে থাকবে যে স্যার আমি আইলিওস্টমি করবো, বাস শেষ, আমি সেফ সাইডে থাকবো। ঠিক আছে, আমি করতেও পারি, নাও করতে পারি। যদি না করি, যদি এটা লিক করে, মর্টালিটি অনেক হাই, তাই না, মরবিডিটি হাই। সুতরাং আমরা পরীক্ষার সময় অলওয়েজ সেফ সাইডে থাকবো, এটা একটু মনে রাখবে। আচ্ছা, মনে করো এই রুগীটার স্মল গার্ড, এটা মনে করো এটা বলবো না, স্মল গার্ড আমি ডিকম্প্রেস করব। তাহলে এই যে একটা রুগী ফুল অ্যানেস্থেশিয়াতে আছে, এটা আমি অ্যাবডোমেন ক্লোজ করতে চাচ্ছি, ক্লোজ করা কি যাবে এই রুগীর? না, এই অবস্থায় করা যাবে না স্যার। তাহলে এখন মনে করো তুমি যখন অ্যাবডোমেন ক্লোজ করতে যাবে, তুমি দেখতেছো যে গার্ড গুলো বারবার বাইরে চলে আসতেছে, এটা কি ইন্ডিকেট করে বলো তো? আমি এটা এখান থেকে সরে গেলাম, ক্লাস থেকে সরে আসলাম, ইন্ট্রাঅ্যাবডোমিনাল স্যার প্রেসার, রেস্ট ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার। তখন তুমি কি করবে? তুমি তোমার করণীয় কি? তুমি অ্যাবডোমেন ক্লোজ করতে যাচ্ছ, রিল্যাক্স করবে, তার আগে মাসলটা ফুল রিল্যাক্স করতে হবে। রিল্যাক্স করবে। রিল্যাক্স করার পরও দেখলা যে এটা বাইরে চলে আসতেছে, তাহলে আমি স্যার ওপেন কিছুটা ডিকম্প্রেশন করব স্যার, গার্ডটা কিছুটা ডিকম্প্রেশন করে দেখবো স্যার। আচ্ছা ল্যাপারোস্টোমি decompression তুমি করে আসো স্যার, ল্যাপারোস্টোমি। কেন করবা ল্যাপারোস্টমি? তাহলে স্যার প্রেসারটা কম পড়বে, মানে অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম হবে না। হবে না। সায়ালো করবো স্যার, সায়ালো। স্যার রেট্রোগে করবো স্যার। না ঠিক আছে, আমি মেনে নিলাম ল্যাপারোস্টমি করবে। তুমি কি অ্যাভয়েড করার জন্য এটাকে? আমি তো জবরদস্তি সেলাই দিতে পারি, টেনে টেনে সেলাই দিয়ে দিলাম, কিন্তু কম্পার্টমেন্ট স্যার সিনড্রোম অ্যাবডোমিনাল ইন্ট্রাঅ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ হবে তখন। কম্পার্টমেন্ট সিনড্রোম তো হবে, তার আগে এটা আবার বাস্ট অ্যাবডোমেন ডিজিজ হবে। তাহলে বলা হচ্ছে যদি ল্যাপারোটমি ক্লোজ করার সময় ফুলি রিল্যাক্সড পেশেন্ট, কিন্তু যদি দেখো যে গার্ড বা কন্টেন্ট বাইরে চলে আসতেছে, তাহলে বুঝতে হবে যে এটা পেটের ভিতরে প্রেসার বেশি, এটা মেজার নিতে হবে। আদারওয়াইজ ইউ উইল ইনভেরিবলি ফেস দ্য পেশেন্ট উইল ডেভেলপ দ্য ওন ডেহিসেন্স অর বাস্ট অ্যাবডোমেন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে আমাদের। জবরদস্তি শিলে দিয়ে চলে আসলে এটা হবে না, কেমন? এখন আমরা যদি আবার একটু দেখি, একটু অন্য জায়গায় যাই, জিআই ট্র্যাক থেকে। স্যার এখানে স্যার আপনাদের ইনপুট দেন স্যার। এই এক্স ইব্রাহিম স্যার প্লিজ। না, থ্যাংক ইউ ডক্টর মাসুদ। সবই কভার করা হয়েছে, তবে এই এক্সরে দেখে যদি ওদেরকে বলা হয় যে এই যেটা ভলভুলাস, ক্লাসিক্যাল সাইন আছে ভলভুলাসের, হ্যাঁ, এই রেডিওগ্রাফি দেখে এই সাইনটার নাম কি তারা বলবে? কোন নাম কি আছে যে দেখা যাচ্ছে? স্যার কফি বিন সাইন। স্যার কফি বিন শেপ। ভেরি গুড, ভেরি গুড, কফি বিন সাইন। এটা বলেছে স্যার, ওরা বলেছিল একদম। ভেরি গুড। আর কি কি হতে পারে? স্যার ওমেগা সাইন। এনিথিং এলস? ওমেগা সাইন। আচ্ছা, আমি যদি বলি what is the most important radiological feature that will confirm
the sigmoid volvulus, তাহলে সেটা কোনটা হবে? Two Distended. distended Can you make it bowel parallel? running diagonally. No, From right to left. আর কিছু? Parallel. আচ্ছা, Lots are এটা বলে দিই, এটা it's a সবাই double layer shadow. absence of rectal gas. Rectum কোনো গ্যাস থাকবে না. The most consistent feature in a patient having a volvulus sigmoid colon. Absence of rectal gas. কেমন? তার সাথে কফি বিন সাইন, ইনভার্টেড ইউ সাইন, অথবা আমরা বলি স্প্লিট ওয়াল সাইন, এইসব সাইনই পাওয়া যেতে পারে, কিন্তু একটা মাত্র যে কনসিস্টেন্ট রেক্টাল গ্যাসটা পাওয়া যাবে না। আর ওই যে ম্যানেজমেন্টের কথা যেটা বললো, এখানে একটা কথা আছে যে ম্যানেজমেন্ট কিন্তু আমরা এক্সট্রা দেখে আমরা কিন্তু রুগী ম্যানেজ করি না। আমরা কি দেখি? রুগীটাকে দেখি। প্রথম কথা ম্যানেজমেন্টে আসবে অ্যাসেসমেন্ট। এই রুগীটা যে আমার কাছে আসছে, whether the patient has got the evidence of peritonitis because of gangrene or perforation, তা যদি হয় তাহলে কিন্তু আমার অন্য কোনো অপশন নাই। I have to go for resuscitation and for laboratory. Straight forward. কিন্তু যদি তার peritonitis কোনো ফিচার না থাকে, স্টেবল সে যদি থাকে, তখন আমাদের প্রথম স্টেপটাই হবে colonoscopic decompression. Decompression যদি করতে পারে সাকসেসফুলি, তখন আমরা এই রোগীটা আমরা ওয়েট করবো ফর ইলেকটিভ অপারেশন। সেটা আমরা বিভিন্ন রকম অপারেশন আমরা করতে পারি, যেমন রেজিস্ট্রেশন করতে পারি। প্রেফারেবলি ইজ বেটার টু গো ফর রেজিস্ট্রেশন অ্যানাস্টোমোসিস যদি এটা একটা ভয়াবহতা থাকে, কারণ কোলোনোস্কোপি ডিফ্লেকশন করার পরে আমরা 40 আওয়ার্স থেকে 70 আওয়ার্স ওয়েট করি টু রিডিউস দ্য ইডেমা অ্যান্ড টু সেটেল দ্য পেশেন্ট ফর দ্য হেমারেজিক স্টেবিলিটি। তা যদি হয়ে থাকে দেন উই ক্যান সিলেক্টলি গো ফর রেজিস্ট্রেশন অ্যানাস্টোমোসিস। এখন আমি কেন এই রেজিস্ট্রেশন করতে যাচ্ছি? টু প্রিভেন্ট ফার্দার রিকারেন্স। ভবিষ্যতে আবার রিকারেন্স তার হবে, আবার সমস্যা তার হবে। এটা হচ্ছে মোদ্দা কথা, আমি সোজা কথা বলি। এখন অপারেটিভ টেকনিক্স কি হবে এটা নিয়ে আমাদের বিতর্ক আছে। যদি ইমার্জেন্সি সিচুয়েশনে আমি যদি খুলি, সেক্ষেত্রে চিন্তা করতে হবে রোগীর বয়স, তার কোমরবিডিটিস, তার হিমোগ্লোবিন স্ট্যাবিলিটি কেমন আছে, তার লংজিভিটি অফ দ্য অপারেশন আমার কতটুকু হতে পারে, এবং কোনটা করলে আমি আর্লি মানে তার বেরিয়ে আসতে পারবো আমি এবারে কনভার্সেশন। সেখানে আমাদের অনেকগুলো অপশন আমাদের কাছে। কেউ একজন বলছে সিগময়েড এপেক্সি, সেটা করা যেতে পারে। ইয়েস, একটা ফ্রেজাইল সোল ওম্যান, ফ্রেজাইল লেডি, তাকে বেশি সময় অ্যানাস্থেসিস তাকে দেওয়া যাবে না। ইয়েস, ইউ ক্যান, যদি দেখে যে ল্যাবরেটরি করে দেখি যে দ্য বাউল ইজ হেলদি, ইউ ক্যান গো ফর সিম্পল রেক্টোপেক্সি, সিগময়েড এপেক্সি। আবার যদি মনে করেন আমার গ্যাংগ্রিন হয়ে গেছে, I can go for resection, and followed by an end coloscopy and heart procedure, তাও করা যেতে পারে। আবার যদি মনে করছি না আমার রেজিস্ট্রেশন করলাম, আমি রেজিস্ট্রেশন করি না, I can go for proximal, তাও করা যেতে পারে। আবার পল মিকুলিস অপারেশন করা যেতে পারে, কিন্তু ইউজুয়ালি ভলুসাস সিগমেন্ট করলে পল মিকুলিস করা যায় না, কারণ ভলুসাস সিগমেন্ট করলে যে জায়গায় টুইস্টিংটা হয়, ওইখান থেকে আমার যে ডিস্টাল সেগমেন্টটা, এই সেগমেন্টটাকে কখনোই আপনি বলের সামনে আনা যায় না। যেহেতু ডিস্টাল সেগমেন্টটাকে আনা যাবে না, কাজে এই ক্ষেত্রে কিন্তু আর পল মিকুলিস করা যায় না। এটাও একটু মাথায় রাখতে হবে। সো দ্য ট্রিটমেন্ট ডিপেন্ডস অন নট অন দ্য রেডিওলজি বাট অন দ্য ক্লিনিক্যাল কন্ডিশন অফ দ্য পেশেন্ট অ্যান্ড ইউর অ্যাসেসমেন্ট। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। মারুফ স্যার, এনি কমেন্ট? না, প্রেজেন্ট। হ্যাঁ, মাসুদ, প্রসিড করো নেক্সট ওয়ান। একটু তাহলে একটু জিয়াটারটা একটু সরে যাই। হ্যাঁ। এখন কেউ একজন বলো দেখি, এটা এক্সরেটা বলো দেখি একটু। Plain X-ray KUB. Plain X-ray KUB showing staghorn shape calculus on the left renal region. কেউ বি এক্সরে কেমনে বুঝলে ভাই? কেউই বলা যাবে না, সব করে মিনিমাম আসতে হবে। কেন বলা যাবে না? ব্লাডার রিজনটা আসে নাই। স্টোনটা তো দেখা যাচ্ছে, তাহলে কেউ বি বলা যাবে না কেন? পেলভিস পুরোটা আসে না স্যার, পেলভিস পুরো হচ্ছে কিডনি পুরোটা কি আসছে? না স্যার, আসে না স্যার। তাহলে কেমনে? না স্যার। তাহলে এখন বলো যে এটা আইডিয়াল কিউবি এক্সরেতে কি কি আসতে হবে, কেমনে বুঝবো এটা আইডিয়াল কিউবি এক্সরে হতে গেলে? বোথ কিডনি আসতে হবে স্যার। কিডনি তো খুব ভালো রেডিওলজির এক্সরে না হলে বোঝা যাবে না, রাইট? যেমন ধরো আমাদের এখানে চিটং এ দু একটা সেন্টার আছে যাদের প্লেন এক্সরেতে কিউবি করলে কিডনির আউটলাইনটা বোঝা যায়, লিভার আউটলাইন, স্প্লেনটা বোঝা যায়। তো এটা মেশিনের কোয়ালিটি বা এর উপর নির্ভর করবে। কিন্তু আমি কি অন্যভাবে কি বুঝতে পারি না যেখানে কিডনি, ইউরেটার, ব্লাডার আসছে ইনডাইরেক্টলি? ভার্টিবল লেভেল পজিশন যদি চিন্তা করি স্যার, আমার থোরাসিক 12 অ্যাট লিস্ট আসতে হবে স্যার, আর নিচে স্যার ব্লাডার রিজিয়ন পর্যন্ত আসতে হবে, আর 100% ইয়ে হতে হবে। পেলভিসটা আসতে হবে পুরো। একটু বলার চেষ্টা করেছে। দেখো এখন এই এক্সরেটা দেখো,
যদি এখানেও কিছু সমস্যা আছে, এটা হলো একটা স্ট্যান্ডার্ড কেওবি এক্সরে, যদিও এখানে গ্যাস এবং দেখো আমার কিডনি, ইউরেটার, ব্লাডার আসতে হবে। তাহলে কিডনি তো আমি দেখবো না, যদিও এখানে কিছুটা কিডনির আউটলাইন বোঝা যাচ্ছে এখানে। তাহলে আমি যদি দেখি যে লোয়ার, আই মিন 11 thoracic body বা লোয়ার বর্ডার অথবা 12 এর আপার বর্ডার যদি আসে, যেমন এখানে উপরে দেখো এটা আসছে, নিচে যদি দেখে যে আমি সিম্পাইসিস পিউবিস এর আউটার মার্জিন বা ইসকিয়াল টিউবারসিটি আসছে, তার মানে এখানে কিডনি আসছে, ইউরেটার আসছে, ব্লাডার আসছে। এটা বোঝা গেল কিনা? তাহলে আমি বনি লেভেল থেকে বুঝবো যে এটা একটা কেওবি এক্সরে হয়েছে কিনা। যদিও কোনো কোনো সেন্টারে দুইটা ফিল্ম দেয়, পেলভিসে আলাদা, উপরের দিকে আলাদা, হোক পারে এটা। কিন্তু আমি যদি একটা ফিল্মে দেখি 12 এর লোয়ার বর্ডার অথবা 11 এর আপার বর্ডার, তাহলে আমার কিডনি এর চেয়ে উপরে সাধারণত আর থাকে না, আমরা যেটা বডি বার লেভেল দিয়ে জানি। আর যদি সিম্পাইসিস আসে বা ইসকিয়াল টিউবারসিটি আসে, তাহলে আমরা ধরে নিব যে এখানে একটা, সরি, এটা একটা কেওবি এক্সরে হয়েছে। এখানে দেখো নাম, পার্টিকুলার, এগুলো স্যার যেটা বলেছেন ওগুলো মোটামুটি সব আছে, রাইট লেফট বলা আছে। এখানে আবার আমরা আসি, এটা স্ট্যাক হর্ন বলছো একজনে, ইট ইজ স্ট্যাক হর্ন কাকে বলে? স্ট্যাক হর্ন ক্যালকুলাস কাকে বলে? স্যার এটা পিউজে অবস্ট্রাকশন স্যার। না না, আমি ওটাতে যাচ্ছি না, তুমি আগে বলো হোয়াট ইজ স্ট্যাক হর্ন ক্যালকুলাস। স্যার হরিণের শিঙের স্যার পেলভিক ইনিশিয়াল সিস্টেমটা শেপটা আসবে। কেন আসবে সে? কয়টা আসলে আমরা হর্ন বলবো? কয়টা মেজর ক্যালিক্স থাকে ইউজুয়ালি? তিনটা। তাহলে তুমি কখন এটাকে স্ট্যাক হর্ন বলবা? তিনটাতে যেতে হবে? ওকে, আমি বলছি যে স্টোনটা তো আসলে পেলভিসে, রাইট? কিন্তু এটা মেজর ক্যালিক্সে এক্সটেন্ড করে। তাহলে বলা হচ্ছে পেলভিক স্টোন এক্সটেন্ডিং অ্যাট লিস্ট 2 অফ দি মেজর ক্যালিক্স। তাহলে এটাকে আমরা স্টক হর্ন বলবো। একটাতে গেলে কিন্তু স্ট্যাক হর্ন হবে না, এটা কন্টিনিউয়াস, একটা লং, মানে শিংয়ের মতো হবে না। স্ট্যাক হর্ন যেটাকে বলি আমরা ওটা হবে না। তাহলে বলা হচ্ছে pelvic stone extending up to at least 2 major calyx, তাহলে এটাকে আমরা বলবো স্টেক হর্ন। আব্দুল্লাহ বলছিল এখানে 100% ফিল্ম করবে। আমার কথা বুঝে গেছে কিনা? আমি একটু অন্যভাবে প্রশ্নটা করতে চাইছিলাম, ও যেহেতু উত্তর বলে দিয়েছে যে আমি একটা এক্সরে কেওবি রিকুইজিশনে কি লিখবো, আমরা অনেক সময় কি 100% ক্ষেত্রে লিখে দিব ব্র্যাকেটে 100%, অর্থাৎ আমি একটা, শুধু এক্ষেত্রে না, আমি যদি ধরো আমি প্লেনকেটিক স্টোন দেখতে চাচ্ছি, সেলেবার স্টোন দেখতে চাচ্ছি, কথার কথা এক্সরে করে, প্লেন এক্সরে করে, তাহলে আমি ব্র্যাকেটে লিখে দেবো 100%। আব্দুল্লাহ স্যার, এনি আদার ট্রেনি বলো যে কেন আমার 100% ফিল্ম দরকার? আমার প্রশ্নটা কি বুঝে গেছে? আমি হ্যাঁ বলো। To exclude other না ম্যাগনিফাই না, 100% মধ্যে রিয়েল সাইন। আমার বডি যত বড় আমার এক্সরে তত বড় হবে, ছোট করবে না বা বড়ও করবে না। সেখান থেকে স্টোনের একুরেট সাইজটা আমরা নিতে পারবো। একুরেট সাইজ যদি আমরা নিতে পারি, আমাদের ম্যানেজমেন্টটা কিন্তু একুরেট সাইজ ওভারল্যাপিং শ্যাডো স্যার। না আব্দুল্লাহ ঠিকই বলেছে। তুমি দেখো এক্সরেতে একটা স্টোন দেখা যাচ্ছে এখানে, এই যে এখানে ইউরেটারের আপার পার্ট একটা স্টোন দেখা যাচ্ছে। আমি যদি এই এক্সরেটাকে ম্যাগনিফাই করি, তাহলে আমার স্টোন যদি থাকে এটা বড় দেখা যাবে। অথবা আমি যদি 50% এক্সরে করি, তাহলে আমার স্টোনের সাইজটা ছোট দেখা যাবে। কারণ আমার স্টোনের ম্যানেজমেন্টটা নির্ভর করবে, একটা ফ্যাক্টর হলো সাইজ অফ দি স্টোন, অনেকগুলো ফ্যাক্টর আরো আছে, আমি ওগুলো বলছি না। তাহলে সাইজ অফ দি স্টোন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ম্যানেজ দ্য স্টোন। আমি একটা স্টোন যদি দেখি যে সাব সেন্টিমিটার, ক্লিনিক্যালি রেডিওলজিক্যালি আমার কথা মনে হচ্ছে, তাহলে হয়তো আমি যদি দেখি যেটা আপার ক্যালিক্স, মিডল ক্যালিক্স বা পেলভিসে আছে, তাহলে আমি হয়তো এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট ট্রাইও করতে পারি, অথবা ইউরোটার আছে। কিন্তু আমার যদি 2 সেন্টিমিটার একটা এক্সরে স্টোন আমাকে সে 50% এক্সরে করে 1 সেন্টিমিটার দেখা যাচ্ছে, তাহলে আমার ম্যানেজমেন্টটা ভুল হবে। আমি বুঝাতে পারলাম কিনা বুঝি নাই। অর্থাৎ আমি রিয়েল সাইজ অফ দি স্টোন যেন বুঝতে পারি, এই জন্য আমি রিয়েল পিকচারটা নিব। আমি বড়ও করবো না এক্সরেটাকে, ছোটও করবো না, সো দ্যাট I can advise the patient according to the size of the stone। কেমন? আমি রিয়েল সাইজ অফ দি স্টোন বোঝার জন্য আমরা অলওয়েজ একটু ব্র্যাকেটে লিখে দেবো 100% এক্সরে নিবে। সে 110%ও নিবে না, 90%ও নিবে না, রিয়েল সাইজটা নিবে যেন আমার ম্যানেজমেন্ট করতে সুবিধা হয়। ঠিক একইভাবে আমরা যখন এক্সরে, এটা তো এক্সরে কথা গেল, আই মিন আলট্রাসোনোগ্রাফি অফ দি কেওবি যখন আমরা করি, এটার সাধারণত আমরা ইউরোলজি ট্রেনিং করে শিখেছি, অলওয়েজ আমরা এমসিসি পিভিআরটা লিখে দিব। নাহলে দেখবেন যে রেডিওলজিস্টরা ওগুলো দেখে না, এবং যদি না দেখে আমরা ওই যে আমাদের ইব্রাহিম স্যারের সাথে আমরা কয়েকদিন আগে আমাদের কথা হচ্ছিল 2-3 দিন আগে এটা নিয়ে,
যে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন নিয়ে একটু কথা হচ্ছিল আমাদের সাথে, আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে কি কি দেখবো, আমরা ইউরোফ্লোমেট্রিতে কি কি দেখবো। তাহলে আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে যদি এমসিসি এবং পিভিআর না চাই, রেডিওলজিস্টটা দিবে না। ফলে আমি একটা ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন আছে প্রোস্টেটের কারণে, আমি তার অপারেশন করব কি করব না, বা আদৌ তার ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন আছে কিনা, বা নাকি তার ব্লাডারের প্যাথোলজি না নিউরোলজিক্যাল প্যাথোলজি, আমার বুঝতে খুব অসুবিধা হবে। সেই জন্য আমরা যখনই কোনো একটা রোগীর এক্সরে, সরি আই মিন আল্ট্রাসাউন্ড অফ দি কিউবি অ্যাডভাইস করবো, আমরা লিখে দেব উইথ এমসিসি এন্ড পিভিআর। যদিও নতুন বই এটা পিবিইউ লিখেছে, এখানে নতুন বই 28-এ লিখেছে দেখলাম পোস্ট বয়েড ইউরিন, আর আগে বলা হতো পোস্ট বয়েড রেসিজুয়াল ভলিউম, হোয়াট এভার সেম জিনিস। এটা যেন আমরা মনে রাখি ক্লিনিক্যাল প্র্যাকটিসে। আর একইভাবে এক্সরে করার সময় আমরা ব্র্যাকেটে 100% লিখে দেবো, কেমন, এটা যেন আমাদের যদি ভুল না হয় আর কি। এখন আমার প্রশ্ন হলো, মনে করো রুগী তোমার কাছে আসছে, স্টোন আছে, তুমি মনে করতেছো যে তার স্টোনটা হয়তো ছিল কিন্তু সামহাও নিচে গিয়ে আটকে আছে, আই মিন ইম্প্যাক্টেড, মেবি ইন্টারনাল অর পেনাইল অর পেনিস। তাহলে সেক্ষেত্রে আমার অ্যাডভাইসটা কি হবে? অর্থাৎ আমি মনে করতেছি স্টোনটা ইউরেথ্রাতে আটকে আছে, তাহলে এক্সরে কিউবি করলে, আমি এই এক্সরে করলে কি আসবে স্টোনটা? কন্ট্রাস্ট করবে। আর কিছু করা যায় না, রুগী তো গরিব, ফ্যাসিলিটি নাই, ইমার্জেন্সি। আরজিইউ এমসিইউ করা যায়। আমার প্রশ্নটা বুঝো, তুমি রাতে 10টায় আসছে রুগীটা, ব্যথা পাচ্ছে, রিটেনশন হয়ে আছে, তুমি মনে করতে স্টোন ইম্প্যাক্টেড ইন দ্য ইউরেথ্রা, তাহলে 120 ক্যাথেটার করা যায়। ক্যাথেটার এক্সরেটা আর একটু নিচে করতে হবে। নিচে, তাহলে নিচে তো করতে হবে, এটা কি বলবো আমরা, লিখবোটা কি, ইকুয়েশন লিখতে হবে তো। মনে হচ্ছে পেনাইল ইউরেথ্রা বা পেনিস, এটা লিখতে হবে কি, এটা লিখতে হচ্ছে কিউবি, ঠিক আছে, আমি তো শিওর না স্টোন উপরে আছে কি নাই, আমরা এক্সরে কিউবি লিখবো, 100% লিখবো উইথ সফট টিস্যু শ্যাডো অফ দি পেনিস। যে আমি যদি পেনিসের এক্সরেটাও নিই, তাহলে আমি একটা ছবি যদি তোমাদেরকে দেখায়, দেখো এটাতে যদি এটা আলাদা আলাদা করে ওরা ইমেজটা দিয়েছে, দেখো পেনিসের ছবি দেখা যাচ্ছে কিনা, তাহলে দেখো ব্লাডার স্টোন দেখা যাচ্ছে, পেনিসের ছবিটাও দেখা যাচ্ছে। আমি যদি আরেকটা পরে দেখে, দেখো ইউসি এখানে, ধরো এটা সম্ভবত ধরো প্রোস্টাটিক ইউরেথ্রা অথবা মেমব্রেনের সাথে স্টোনটা আটকে আছে, এখানে দেখো বালবার ইউরেথ্রা, এখানে স্টোনটা আটকে আছে, এখানে থ্রুআউট দ্য পেনাইল এন্ড বালবার ইউরেথ্রা স্টোনটা আটকে আছে, রাইট? তাহলে আমি যদি সফট টিস্যু শ্যাডো অফ দি পেনিস করি, তাহলে ইউরেথ্রা স্টোন আছে কি নাই এটা বুঝতে পারবো, ঠিক আছে? বা এক্সরে পেলভিস করলে তোমার পেনিস নাও আসতে পারে। আমি যেটা বলছি ওটা হলো স্ট্যান্ডার্ড, যে এক্সরে কিউবি 100% উইথ অফ দ্য পেনিস। স্যারেরা হয়তো আরেকটু ইনপুট দিবেন। এখন আমার এখানে একটু প্রশ্ন হলো, এই রোগীর ক্ষেত্রে এই যে স্ট্যাগহর্ন ক্যালকুলাস আমরা পেলাম, এটার সিমটম কি থাকবে রোগীর? অ্যাসিম্পটোমেটিক স্যার। এই রোগীর সিমটম কি? এই রোগীর বা সিমটম কি? আপার ইউরেটারিক স্টোন, বলো। স্যার ইউরেটারিক স্টোনের ক্ষেত্রে স্যার কোলিকে পেইন থাকবে স্যার, আর এটা রেডিয়েট করবে লোইন টু গ্রোইনের দিকে। আর স্যার রেনাল পেইনের ক্ষেত্রে পেশেন্টের পেইনটা মুভমেন্টের সাথে স্যার বাড়বে। না না, তুমি প্রথমে বলে রেনাল স্টোন কিভাবে প্রেজেন্ট করে, কোথায় ব্যথা থাকবে? স্যার লোইনে পেইন থাকবে, লোইন পেইন থাকবে, লোইন পেইন, ডিসকমফোর্ট। শুনো আমি বলি, আমার এফসিপিএস আমার কেস ছিল ব্লাডার ক্যান্সার, কিন্তু হ্যাঁ, তাহলে মনে করো না যে ইউরোলজি পড়তে হবে না, ইউরোলজি কিন্তু ডিটেইলস পড়তে হবে। রেনাল স্টোন লং কেস থাকতে পারে, ব্লাডার ক্যান্সার রোড কেস, প্রোস্টেট থাকতে পারে, সুতরাং এগুলো আমাদের পড়তে হবে, কেমন? তাহলে রেনাল স্টোনের একটা কথা, যদি ফিক্সড রেনাল পেইন ওভার দ্য রেনাল অ্যাঙ্গেল, ঠিক আছে? এখানে রেনাল পেইনটা রোডি স্টোনের কারণে সাধারণত ফিক্সড রেনাল পেইন ওভার দ্য রেনাল অ্যাঙ্গেল। রেনাল অ্যাঙ্গেল তোমরা কোনটা জানো, এটা 12 রিভার ইরেক্টার স্পেন মাসল ইনচে, কিন্তু এটা তো আপার ইউরেটারিক স্টোন। এটা আচ্ছা, আমাকে বলো তো রেডিওলজিক্যালি ইউরেটারের পার্ট কয়টা, এটা একটু বলো তো দেখি। রেডিওলজিক্যালি হাউ মেনি পার্টস অফ ইউরেটার? তিনটা স্যার। কি স্যার আপার ইউরেটার, মিড ইউরেটার, লোয়ার ইউরেটার। ডিমার্কেট করো তো দেখি, আপার ইউরেটার কতটুকু? স্যার অ্যান্টিওসিপিটাল আইলিক স্পাইন স্যার, যেটা স্যার হিপ বোনের স্যার উপরে যে মার্জিনটা আছে স্যার।
একসাথে বলো। আমি যে স্যার এটা দেখে রাখছি এটাকে বলো তুমি। আপার ইউরেটার, মিড ইউরেটার, লোয়ার ইউরেটার কেন ইম্পর্টেন্ট কতটুকু? স্যার স্যাক্রোইলিয়াক জয়েন্টের স্যার আপার মার্জিন থেকে লোয়ার মার্জিন পর্যন্ত এখানে থাকে স্যার মিড ইউরেটার, এটার উপরে আপার ইউরেটার আর এর নিচে লোয়ার ইউরেটার। ভালো বলেছো। অর্থাৎ কিডনি থেকে শুরু করে যখন বনি পেলভিসে ঢুকে যাচ্ছে এটা হলো আপার ইউরেটার। রেডিওলজিক্যাল, মাইন্ড ইট, রেডিওলজিক্যাল। জি এগেইনস্ট দ্য স্যার। বোন যতক্ষণ থাকবে এটা মিড ইউরেটার। যখন ঢুকে যাবে তখন লোয়ার ইউরেটার। ভালো, এর খুবই নিচে ভালো স্যার বলেছো। লোয়ার ইউরেটার। ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট জানাটা। আমাদের স্যার আমার স্টোনটা স্যার কোন লোকেশনে আছে স্যার সেটার ক্ষেত্রে স্যার আর অপারেটিভ পারপাসের ক্ষেত্রে স্যার। বুঝলাম, এটা তো আপার ইউরেটার আছে, এটা জেনে আমার কি লাভ? এটা তুমি স্যার ভালো আমরা বলেছো। এটাকে স্যার পুশব্যাক পিসিএনএল এ যাব নাকি স্যার অন্য কোনো ইউরোটেরোস্কোপিতে যাব স্যার সেটা ডিসিশন নেব স্যার এটা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি বুঝতে পারছি ইউরোলজি আমাদের ট্রেনিংরা খুব বেশি করে নাই। ও এই যে ট্রেনিং আমাদের আনসার করলো খুব ভালো আনসার করেছে। রেডিওলজিক্যালি ইউরোটার তিন ধরনের আর তিনটা পার্ট, কিডনি থেকে পেলভিক ব্রিং পর্যন্ত, এগেইনস্ট দ্য বোন আর নিচে তিনটা। কারণ যে কোনো জায়গায় প্লিজ সাইলেন্ট প্লিজ, যে কথা বলছো ওটা মিউট করো। তাহলে তিনটা পার্ট থাকতে পারে, কারণ আমার স্টোনের এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে। কেন কি আমরা যখন ম্যাক্সিমাম তো ইউআরএস আইসিপিএল করতেছে, তাই না? যে ফ্লেক্সিবল অথবা রিজিড ইউরেটোস্কোপ ঢুকাইয়া পাথরটাকে ভেঙে দিচ্ছে, ডোরমিয়া দিয়ে নিয়ে আসতেছে। কিন্তু একটা অসুবিধা হতে পারে, পাথর যত উপরে থাকবে এটা মানে পুশ ব্যাং হয়ে কিডনিতে ঢুকে যেতে পারে। তাহলে কিডনিতে যখন পাথরটা ঢুকে যাবে আপনি রিজিড ইউরোটেরোস্কোপ দিয়ে এটা কখনো নেগোশিয়েট করতে পারবেন না। আইদার ফ্লেক্সি ইউআরএস লাগবে উইথ লেজার, অথবা পিসিএনএল করতে হবে, অন্য কোনো মেথড করতে। সেই জন্য রুগীকে আগে থেকে কাউন্সেলিং করার সুবিধার্থে, যে ভাই যদি উপরে থাকে আমি হয়তো পুশ ব্যাং পিসিএনএল করব, যদি মিড ইউরেটারে থাকে অথবা নিচের থাকে হয়তো আমি ইউআরএস আইসিপিএল করে পারবো। ইউআরএস বুঝো তো সবাই, ইউরোটেরোরেনোস্কোপ। আইসিপিএল মানে কি কেউ বলো তো একজন? আইসিপিএল ইন্ট্রাকর্পোরিয়াল নিউমেটিক লিথোট্রিপসি। একজনই বলতেছে শুধু, আর তো কেউ বলতেছে না। আইসিপিএল মানে ইন্ট্রাকর্পোরিয়াল নিউমেটিক লিথোট্রিপসি, আর ইউআরএস মানে ইউরোটেরোরেনোস্কোপ। কেমন? পিসিএনএল তো বুঝো তোমরা। তাহলে আমি রুগীকে কাউন্সেলিং করতে সুবিধা হবে এবং আমার ম্যানেজমেন্টের সুবিধা হবে। কিন্তু এখানে যে কথার জন্য আমি আসলাম, তুমি বলতেছিলা যে আপার অর্থাৎ ইউরেটার স্টোনের ব্যথা লয়েন টু গ্রয়েন যায়, এটা কি ঠিক বললা না বেঠিক বললা? বলো তো দেখি। অন্য ট্রেনিং বলতে পারো। আচ্ছা, এটা আমি বলি, আমাদের এমবিবিএস নলেজ বা থার্ড ইয়ার নলেজ যদি বলে যে ঠিক আছে ইউরোটারিক স্টোন বা ইউরোটারিক পেন রেডিয়েটস লয়েন টু গ্রো, এটা আমরা মেনে নিব। কিন্তু একটু পোস্ট গ্রাজুয়েট লেভেল বা ইউরোলজিতে এটা মানবে না। কারণ কি, আপার ইউরোটার, মিড ইউরোটার, লোয়ার ইউরোটার, তুমি জানো ইউরোটারের কিন্তু নার্ভ সাপ্লাই এক এক জায়গায় এক এক রকম, আর্টারি সাপ্লাই এক এক জায়গায় এক রকম। তাহলে কিডনি যেমন ফিক্সড রেনাল পেন যে নার্ভ সাপ্লাইয়ের কারণে, ঠিক কিডনির যে নার্ভ সাপ্লাই আপার ইউরোটা কিন্তু ওটা দিয়ে সাপ্লাই পাই। সেজন্য আপার ইউরোটারের স্টোনটা সাধারণত পেইনটা রেডিয়েট করে না, মিড ইউরেটার বা লোয়ার ইউরেটারটা রেডিয়েট করে। হয়তো স্যাররা মেনে নিন। হ্যাঁ, তাহলে আমি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের বেরি ল্যাবে একটা চ্যাপ্টার আছে অ্যাবডোমিনাল এক্সামিনেশন, একজন ইন্ডিয়ান ভদ্রলোকের, এগুলো কিন্তু আগে ছিল না। 28 এডিশনে যে একটা চ্যাপ্টার আছে অ্যাবডোমিনাল এক্সামিনেশন, ওখানে একটা তিন ধরনের কলিক আছে, ইউরোটারিক কলিক, ইন্টেস্টিনাল কলিক, বিলিয়ারি কলিক, একটা চার্ট দেওয়া আছে। একটু একটু মিউট প্লিজ, কথা বলবে না। তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো আজকে সেশন শেষে ওই চার্টটা দেখে ফেলবে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি দেখবে যে একটা ক্লিনিক্যালি রুগী কলিকি পেইন নিয়ে আসে, ডিসিশন নিতে খুব সুবিধা বা ডায়াগনোজ করতে খুবই সুবিধা। তাহলে এটা হচ্ছে আমাদের ইউরোটারিক পেইন। যদি আপার ইউটার হয় অ্যাজ লাইক অ্যাজ দ্যাট অফ দি রেনাল পেইন, ইউজুয়ালি ফিক্সড রেনাল পেইন। তাহলে এই যে পাথরটা স্টেক হোন আছে, এটা কি চিকিৎসা করবে? স্যার ওপেন নেফ্রোলিথোটমি স্যার, এটা চিকিৎসা কি? সার্জিক্যাল ম্যানেজমেন্ট স্যার। Yes, sir. Open. সার্জিক্যাল তো অবশ্যই ওপেন Why not ওপেন medical? নেফ্রোলিথোটমি, বলো। পিসিএনএল ওপেন নেফ্রোলিথোটমি করবো স্যার, এটা পিসিএনএল মনে হয় করা যাবে না। আমাকে আচ্ছা, এখন আমি একটু সহজ করি। আমাকে বলো ইউরোলজি বা আচ্ছা কিডনিটাই বলি, কিডনি স্টোন ট্রিটমেন্টের কি কি অপশন আমাদের কাছে আছে বলো? স্যার মেডিকেল ম্যানেজমেন্ট স্যার, মিনিমালি ইনভেসিভ আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট স্যার। বলো কি কি আছে?
মেডিকেল বলতে তুমি এক্সপেক্টেড বলতে চাচ্ছ নাকি ডিসলিউশন থেরাপি, কি বলতে চাচ্ছ? স্যার এক্সপেক্টেন্ট থেরাপি স্যার। নাকি ডিসলিউশন দিবা? ডিসলিউশন থেরাপি ইউরিনারি স্টোন এখন অবসলিট গেল। এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট দিব আমরা যদি পাথর ছোট পাই, মিডল কেলিক্স বা আপার কেলিক্সের থেকে রোগী ঠিক আছে, ব্যথা বেশি নেই, তাহলে আমরা হয়তো এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট দিতে পারি। কিন্তু মিনিমাল ইনভেসিভ কি কি আছে আর অপারেটিভ সার্জিক্যাল কি কি আছে? মিনিমালি স্যার আমরা ইয়ে করতে পারি স্যার, ওই যে এন্ডিউরোলজি করতে পারি স্যার, অথবা আমরা হচ্ছে ইএসডব্লিউএল করতে পারি নামগুলো বলো না, তুমি শুধু শুধু হেডিং বলতেছো, নামগুলো বলো। এন্ডিউরোলজি কি করতে পারে? স্যার আমরা পিসিএনএল করতে পারি, পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি, এরপর স্যার এক্সট্রা কর্পোরিয়াল শকওয়েভ লিথোট্রিপসি করতে পারি, পাইলোলিথোটমি করতে পারি, স্যার নেফ্রোলিথোটমি করতে পারি। আর কিছু? স্যার আরেকটা আছে এক্সটেন্ডেড পাইলোলিথোটমি করতে পারি স্যার। ইয়েস। আর রোগী বললো আমি কাটবো না, ছিদ্র করব না। পিসিএনএল করলে ছিদ্র লাগে, আর কাটলে তো কাটাই লাগে, ল্যাপারোস্কোপি করলে ছিদ্র। আর কি করা যায়? লেটেস্ট কিছু আছে? রেট্রোগ্রেড ইন্টাররেনাল সার্জারি। ভেরি গুড, আরআইআরএস আছে। তাহলে আমি যদি অপশনগুলো বলি, একটা হচ্ছে এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট, একটা হচ্ছে ইএসডব্লিউএল, একটা হচ্ছে যে পিসিএনএল, আরআইআরএস, ল্যাপারোস্কোপি করা যেতে পারে। আর ওপেনের মধ্যে আমরা পাইলোলিথোটমি, এক্সটেন্ডেড পাইলোলিথোটমি, নেফ্রোলিথোটমি এবং লাস্টলি হয়তো বলা আছে পার্শিয়াল নেফ্রেক্টমি বা একদম পায়োনেফ্রোসিস, টোটাল নেফ্রেক্টমি করা লাগতে পারে। কিন্তু পরীক্ষার শুরুতে একজন বলেছো কিন্তু কি বলেছো? নেফ্রোলিথোটমি বলেছো, কিন্তু তুমি একজন বলেছো শুরুতে একদম উত্তর। তাহলে শুরুতে আমরা এটা করবো না। তাহলে এখানে আমি আর ডিটেইলস বলছি না, তোমরা পাইলোলিথোটমি, এক্সটেন্ডেড পাইলোলিথোটমি, এখানে যে স্পেস গুলো আছে গিলবার্ন, ওটা অনেক পড়াশোনা আছে এখানে। এগুলো আমি যতটুকু বুঝছি তোমরা হয়তো ডিটেইলস পড়ো নাই, এগুলো পড়ে নিবে। এখন আমার প্রশ্ন হলো এই রোগীর ক্ষেত্রে কোনটা অপশন আই মিন সুইটেবল? এটা কি এসডব্লিউএল হবে? না স্যার, লার্জ রেসপন্স। না স্যার এটা হবে না, করা যাবে হবে না। ইয়েস অর নো? নো No, স্যার, লার্জ রেসপন্স মোর দ্যান করা যাবে 1.5 না। mm। তাহলে এসডব্লিউ কতগুলো ক্রাইটেরিয়া আছে? টু লার্জ, টু স্মল, টু হার্ড, টু সফট, এগেইনস্ট দ্য বোন, সিওপিডির পেশেন্ট, মরিবান পেশেন্ট, এগুলোরে করা যাবে না। কেমন? কারণ তুমি শ্বাসকষ্ট, রোগী শ্বাসকষ্ট, শ্বাস নিচ্ছে, তাহলে তুমি এটা মেশিনটাকে টার্গেট করে সেট করলে সে দেখবে যে শ্বাস নিচ্ছে, তাহলে এটা পাথর ভাঙবে না। এগেইনস্ট দ্য রিব, এগেইনস্ট দ্য লাম্বার প্রসেস, ভার্টিব্রাল স্পাইন, অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে এটা ইএসডব্লিউ এর সুইটেবল নয়। আচ্ছা আমাকে যদি একটু বলো ইএসডব্লিউ এর প্রিরিকুইজিট কি? ধরলাম খুব ছোট স্টোন, বেশি হার্ড না, রুগী ঠিক আছে, ভাঙা যাবে, শ্বাস প্রশ্বাস বেশি নিচ্ছে না, বোনের এগেইনস্টও নাই, তাহলে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট প্রিরিকুইজিট বিফোর অ্যাডভাইসিং দ্য ইএসডব্লিউএল? দেখি বলো দেখি। এক্সক্লুড কোয়াগুলোপ্যাথি প্রিরিকুইজিট স্যার। অফ ইএসডব্লিউএল। আমি পাথর ভেঙে দিলাম, খুব ভালো। হ্যাঁ কি? কোয়াগুলোপ্যাথি এক্সক্লুড করতে হবে। স্যার কোনো অ্যানোমালি থাকা যাবে না, তাহলে স্টোন ক্লিয়ার হবে না। অ্যানোমালি নাই মনে করো 100%, একটা ওয়ান সিস্টেম, ডুপ্লিকেশন অফ দ্য ইউরেটার, ডুপ্লিকেশন অফ দ্য পেলভিস নাই, আই মিন আরো কি কি আছে ওগুলো কি বলে, হর্ষও নাই, একদম একটা ইউরেটার একটা পেলভিস, তাহলে কি তুমি করবে? আচ্ছা আমি একটু সহজ করে দিই, কোন ইনভেস্টিগেশন করতে হবে এসডব্লিউ এর আগে? ইজ মাস্ট। আইবিইউ। কেন? লোয়ার পোল জায়গা স্যার, পজিশন দেখার জন্য। অবস্ট্রাকশন। আমরা ইএসডব্লিউ শুনো শুনো, আমরা ইএসডব্লিউ টা করিটা কি? পাথরটাকে গুঁড়া করে দিই, পাথরটা আমরা বের করি না, জাস্ট মেশিন দিয়ে গুঁড়া করে দিই। তাহলে এই পাথরটা কোন দিক দিয়ে যাবে? ইউরিন দিয়ে, নিচে দিয়ে ইউরেথ্রা দিয়ে। আমার রাস্তা যদি ঠিক না থাকে, আমার আউটফ্লো রাস্তা যদি ঠিক না থাকে, তাহলে এই পাথর তো বের হবে না। তাহলে এই জন্য আইভিউ করে দেখতে হবে যে আমার রাস্তা ঠিক আছে কিনা, আউটফ্লো ঠিক আছে কিনা, যে পেলভিডের জাং, অর্থাৎ অ্যানাটমি ঠিক আছে কিনা। আমার যদি রাস্তা ঠিক থাকে, পুরোটা ভিজুয়াল কনস্ট্রিকশন না থাকে, স্ট্রিকচার না থাকে, রাস্তা যদি ঠিক থাকে, তাহলে আমি এসডব্লিউ করবো। যদি আমার রাস্তা কোনো জায়গায় ব্লক থাকে, তাহলে আমি পাথর ভেঙে লাভটা কি? আচ্ছা এটা কি একটু কঠিন, যদিও আমি জানি না তোমরা পারবে কিনা। ধরো তুমি এসডব্লিউ করে পাথর ভেঙে দিলা, পাথর লাইন ধরছে, এই যেমন এটার মতো, এটার মধ্যে যে যদিও আমরা প্যানাইল স্টোন দেখলা যে এটা ইউরোটার লাইন ধরছে পাথরগুলো এখানে, এটাকে কি বলে? স্টেইন স্ট্রাচি। জানো এই স্যার শব্দটা এটার কি বলে? স্ট্রেট স্টোন বলে স্যার, স্ট্রেট স্টোন। এটা বলে স্টোন স্ট্রাচি, যে তুমি পাথর ভেঙে দিলা কিন্তু আগে ছিল কিডনিতে, সব ইউরোটার এসে লাইন ধরছে, একটার পর একটা, একটার পর একটা ভেঙে বসে আছে। সেই জন্য মনে রাখবে ইএসডব্লিউএল অ্যাডভাইস দেওয়ার আগে আইভিউ করে দেখতে হবে আউটফ্লো ঠিক আছে কিনা।
তাহলে আমরা এটাতে আবার আসি, তাহলে এটার জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা? এটা কি পিসিএনএল করা যাবে? স্যার এটা স্যার এক্সটেন্ডেড এটা PCNL ও করা যাবে পাইলোনেক্টমি। স্যার যে এইটা বলেছে যে এটা কেমিক্যাল প্রতিস্থাপনের মধ্যে স্যার ইম্প্যাক্টেড থাকে, এটা স্যার ওপেন করে বের করতে হবে। এখানে Yes, পাইলোলিথোটমি আর পাইলোলিথোটমি স্যার। যদি আমাদের ঠিক আছে, তুমি বলছো ভালোই বলছো, এটা পাইলোলিথোটমি করা যাবে না, শুধুমাত্র পাইলোলিথোটমি করে লুকিং এট দ্য এক্সরে এটা হয়তো করা যাবে না। পেলভিস আবার ইন্টারনাল এক্সটার্নাল অনেকগুলো আছে। আচ্ছা একটু কমন সেন্স বলো তো, কোন কোন পেলভিস অপারেশন সুবিধা, এক্সটার্নাল পেলভিস না ইন্টারনাল পেলভিস? ওপেন অপারেশন কোনটাতে সুবিধা হবে বলো তো? এই জন্য আমরা তোমাদেরকে ইউরোলজিতে ট্রেনিং এ পাঠাই, এই জন্য ট্রেনিং থাকলে সুবিধা। আমাদের সময় তো এগুলো সার্জারি ওয়ার্ড এগুলো অপারেশন হয়েছে, আমরা দেখেছি স্যারেরা করেছেন বা আমরাও দু একটা করেছি। তাহলে এই জন্য সব ডিসিপ্লিনের ট্রেনিং এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে দেখি ট্রেনিং 2 বছর আমার আগে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। তাহলে ট্রেনিং যে যত বেশি করবে তার এক্সপোজার তত ভালো হবে, সে তত ভালো সার্জন হবে। সুতরাং যখনই স্কোপ আসবে ট্রেনিং এর, না করবে না, ট্রেনিং এ করবে। তাহলে এই যে তুমি বলতে পারতেছো না, কিডনি পেলভিস আবার 2 ধরনের, একটা হচ্ছে ইন্ট্রারেনাল পেলভিস, এক্সটারনাল পেলভিস। কমন সেন্স রেনাল থেকে পেলভিসে ভালো স্যার। এক্সটারনাল পেলভিসে অপারেশন ইজি হবে। যে পেলভিস কিডনির ভিতরে, তোমাকে তোমরা যদি অপারেশন এক্সপেরিয়েন্স না থাকে বলতে পারবে না কঠিন, কত কঠিন গিলবার্নেস স্পেসকে আইডেন্টিফাই করে এভাস্কুলার প্লেন দিয়ে গিয়ে পেলভিস কেটে স্টোন বার করা ভেরি ডিফিকাল্ট। তাহলে এই রোগীর জন্য একজন বলেছে এক্সটেন্ডেড পাইলোলিথোটমি, এই অপারেশন আর কোনো নাম আছে বলো তো? যে বলেছো যে এক্সটেন্ডেড পাইলোলিথোটমি এই অপারেশন আর কোনো নাম আছে? অথবা যে এভাস্কুলার প্লেন আছে ওটার কোনো নাম আছে আর? গিলওয়ার্নেট অপারেশন স্যার। ভেরি গুড, গিলবার্নেটস অপারেশন। গিলবার্নেটস এবং ওই রকম কতগুলো আমাদের কাছে এখন আছে, আমার কাছেও আছে, রিট্রাক্টর আছে, গিলবার্নেটস রিট্রাক্টর আছে, যেগুলো দেখবে যে আমাদের ইয়ার মতো, এটাকে কি বলে, ওই যে সিজার করার সময় একটা রিট্রাক্টর দেন, ওটাকে কি বলে? ডয়েন্স, ডয়েন্স না, ডয়েন্স এর মতো দেখতে এবং খুবই স্মুথ একটা রিট্রাক্টর, কিডনির কোনো ইনজুরি হয় না, তুমি কিডনিকে তুলে, যাই হোক আমরা ওদিকে যাচ্ছি না। তাহলে এটাকে পিসিএনএল করা যেতে পারে, কিন্তু রেসিজুয়াল স্টোন থেকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইএসডব্লিউএল এটাকে করাই যাবে না। আরআইআরএস তো প্রশ্নই আসে না। পাইলোলিথোটমি দিয়ে স্টোন বের করা যাবে না। এক্সটেন্ডেড পাইলোলিথোটমি ইজ অ্যাপ্রোপ্রিয়েট, অথবা আমাদের নেফ্রোলিথোটমি। তাহলে আমরা যখন পরীক্ষায় জিজ্ঞেস করে স্যাররা, মনে রাখতে হবে এই রোগীর জন্য কি, এই রোগীর জন্য কি, এই এক্সরে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা কি, ওইটা মনে রাখতে হবে। থিওরিটিক্যাল নলেজ কিন্তু আমাদের সবার আছে, কিন্তু সবাই কিন্তু পাস করে না। কেন করে না? ওই এটাই কারণ, আমার এই মুহূর্তে বা এই রোগীর জন্য এই কন্ডিশনে এই সিচুয়েশনে এই ইমেজিং আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, সেটা হলো আসল। ঠিক আছে? তাহলে আমরা এটা, আচ্ছা এটার জন্য আমরা কি করব? এটা তো আপার ইউরেটারি স্টোন, এখানে কি কি অপশন আছে আমার? স্যার পুশব্যাক পিসিএনএল করা যায় স্যার। আর কিছু? স্যার ফ্লেক্সিবল ইআরএস উইথ আইসিপিএল স্যার। ভেরি গুড, করা যেতে পারে। ফ্লেক্সিবল আইডিয়াস একটু ডিফিকাল্ট হবে, স্টোনটা অনেক বড় তো, তোমার লেজার অনেকক্ষণ লাগবে, তোমার 2 ঘন্টা লেজার দিতে হবে এটাকে ভাঙতে। তার চেয়ে পুশব্যাক পিসিএলটা সুইটেবল, অথবা ইউআরএস আইসিপিএল, এটা সুবিধা। ইউআরএস করা যাবে, আরআইআরএস করা যাবে। আর যারা আরআইআরএস বুঝেন আমি ওদের জন্য বলছি, ফ্লেক্সিবল ইউআরএস দিয়া কিডনি রেট্রোগ্রেডলি ঢুকে লেজার ইউজ করতে হয়, লেজার দিয়ে পাথরটাকে ভাঙে। দুইটা অপশন আছে, একদম পাউডার করে যায়, গুড়ি গুড়ি করা যায়। তো যাক আমি অত ডিটেলসে যাচ্ছি না, তবে মনে রাখতে হবে ইএসডব্লিউ এর যে ক্রাইটেরিয়া, ছোট পাথর হইতে হবে, নরম হইতে, তাহলে এগুলো আরআইআরএস এর জন্য সুবিধা। কিন্তু বড় পাথর আরআইআরএস করবা, কেমন হয়ে যাবে, করা যাবে না। তাহলে এখন আমাকে বলো এইটাকে আর কি করা যাবে? একটা তো বললা ইউআরএস আইসিপিএল, এটা পুশব্যাক পিসিএনএল। যারা পুশব্যাক পিসিএনএল বুঝো না তাদের জন্য বলছি, মানে তুমি ইউআরএস করে এই স্টোনটাকে কিডনিতে ঢুকে দেবা, আবার সুপাইন করে বা প্রোন করবা, সুপাইনও করা যায়, ল্যাটারাল পজিশনও করা যায়, প্রোন করো পিসিএনএল করা যায়, পিসিএনএল করে পাথরটা বের করে দিবে, দেন স্ট্যান্ড দিবা, টিউব দিবা। এখন আমাকে বল আর কি, ল্যাপারোস্কোপি করা যাবে? যাবে তো নাকি? যাবে। আমাদের দেখুন, আমাদের কুমিল্লার জাহাঙ্গীর ভাই মাঝে মাঝে ল্যাপারোস্কোপি করে, উনি অনেক সময় দেয় আর কি, আমরা দেখি। তাহলে ল্যাপারোস্কোপি করা যেতে পারে। ইএসডব্লিউএল করা যাবে কিনা আমাকে এটা বলুন, এটাই আমি প্রশ্নটা করতে চাচ্ছি এখানে। এটা আপার ইউরেটারি স্টোন, ইএসডব্লিউএল করা যাবে কিনা? পাথর তো ছোট আছে। যাবে। যাবে স্যার, পুশব্যাক করে ইএসডব্লিউ করা যাবে। না না না, এখানে ইনসিটু যেখানে আছে এখানে। আব্দুল্লাহ কি বললো? এটা কি ইএসডব্লিউএল করা যাবে? উম্মেহানি বলো।
স্যার এটা ইএসডব্লিউ করা যাবে স্যার। না, ইউরেটারে ইউরেটার ইউজ করে স্যার কন্ট্রাইন্ডিকেট। ইউরেটারে পেরিস্টালসিস হয়। শোনো আমি বলি ইউরেটারে ইএসডব্লিউ এর রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন করা উচিত নয়। কেন উচিত নয়? স্টোনটাতে ইম্প্যাক্টেড থাকে। তুমি ইউরেটার খুব ডেলিকেট জিনিস। তুমি যে পাথর দিয়ে 2700 থেকে 2800 বাড়ি লাগে, আই মিন মেশিনের যে ক্যালিব্রেশন করতে হয় 2700 থেকে 28, তাহলে এই যে ছোট্ট ইউরেটার একটা জায়গায় তুমি যদি টার্গেট করে 2800 বাড়ি দাও মেশিনের মাধ্যমে, তাহলে ইউরেটার একদম ল্যাসারেটেড হয়ে যাবে এখানে। তাহলে ছোট জায়গায় করা যাবে না। তাহলে অথবা আরেকটা জিনিস হতে পারে এখানে, তুমি যে প্রথম বাড়িটা দিলা মেশিন সেট করলা, প্রতি বাড়িতে তো মেশিন ক্যালিব্রেশন করা যাবে না। তোমরা যদি ট্রেনিং থাকে তাহলে এগুলো ভালো বুঝতা। তাহলে মেশিনটাকে আগে সেট করে দেয়, রুগীটাকে ফিক্সড পজিশনে বসায়, বলে যে শ্বাস নিবেন না, আমি মেশিন চালু করতেছি, আপনি যতটুকু পারেন কম শ্বাসে শুয়ে, তাহলে তার মানে স্টোনটা ফিক্স থাকতে হবে। এখন স্টোনটা যদি নড়াচড়া করে তাহলে এসডব্লিউএল করা যাবে না, কারণ পাথর তুমি এক জায়গায় টার্গেট করে মেশিনটা সেট করলা, দেখবে যে পাথর ওখানে নাই, তাহলে ভাঙবে না। তাহলে এখানে দুটা কন্ডিশন হতে পারে। তাহলে স্টোনটা এখানে ইম্প্যাক্টেড আছে, তাহলে যদি আমি এসডব্লিউএল করি ইউরেটার ল্যাসারেটেড হবে, অথবা স্টোনটা প্রথম 2-4টা বাড়ি দেওয়ার পরে উপরের দিকে চলে যাবে। উপরের দিকে তো ডাইলেটেড থাকে ইউজুয়ালি, দেখবো যে উপরে চলে গেছে। সেই জন্য ইউরেটারে ইএসডব্লিউএল কন্ট্রাইন্ডিকেট। এখানে ইএসডব্লিউএল করা যাবে কিনা? এটা তো ব্লাডার স্টোন, এখানে করা যাবে? লার্জ স্টোন স্যার। লার্জ স্টোন। লার্জ স্টোন, স্মল স্টোন না। ইএসডব্লিউএল করা করা যাবে না, না করা যাবে না। করা যাবে না এটা। না স্যার। কেন করা যাবে না? স্যার এটা এখানে মোবাইল এটা তো, তো ব্লাডারের জন্য স্যার ব্লাডার স্টোনটা মোবাইল তো তো। ওখানে থাকতেছে, ব্লাডার কিন্তু মোবাইল, এটা তো স্যার শোনো কিন্তু স্যার এটা তো ইউরেথ্রা দিয়ে বের হবে না স্যার। না না, ঠিক আছে, খুব ভালো বলেছো। প্রথম কথা হলো পাথরটা অনেক বড়, এক নাম্বার। এটি এসডব্লিউএল 100 বছরও ভাঙা যাবে না। 2 নাম্বার হলো যে স্টোনটা ভেরি হার্ড। দেখো ডেনসিটি, দেখো স্টোনের ডেনসিটি দেখো, একদম সাদা, তাহলে স্টোন ভেরি হার্ড। সবচেয়ে আসল কথা হলো তুমি যখনই প্রথম বাড়িটা দিবা পাথর তো সরে যাবে, ব্লাডার অনেক বড় জায়গা, তাহলে পাথরটা ব্লাডারের মধ্যে মুভ করতে থাকবে, নড়াচড়া করবে। তাহলে তুমি কয়বার মেশিন সেট করবা? প্রতি বাড়িতে মেশিন সেট করতে হবে 2800 বার। ইটস টোটালি ইম্পসিবল। সেজন্য ব্লাডার স্টোনকে ইএসডব্লিউএল করা যাবেই না, কারণ পাথর ফিক্স থাকবে না, নড়াচড়া করবে। কেমন? আচ্ছা, আমি এই যে এতটা স্টোন দেখাচ্ছি, ইউরেটার স্টোন, ইউরেথ্রাল স্টোন, রেনাল স্টোন, গোল্ড স্ট্যান্ডার্ড কি? ডায়াগনোসিস কি করে করবে? গোল্ড স্ট্যান্ডার্ড কি? নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান। নন কন্ট্রাস্ট সিটি কি? তাহলে এখন দেখবা ইউরোলজিস্ট ভাইরা ওরা প্র্যাকটিস করে এখন নন কন্ট্রাস্ট সিটি। কেমন? কন্ট্রাস্ট দেয় না, নন কন্ট্রাস্ট সিটি করে সবগুলো ডায়াগনোসিস করে তারা স্টোনেস মানে অনেক কিছু বুঝে ফেলে আর কি। তাহলে তাদের ম্যানেজমেন্ট করতে সুবিধা। ঠিক আছে, তাহলে আমরা এদিকে আর বেশি ডিটেলস বলছি না, অনেক পড়াশোনা আছে এখানে। এখন এই পাথরগুলা কি করবে? মনে করো এখানে আছে, এই যে প্রথম ছবিটা যেটা অ্যারো দিয়েছি আমি, পিকচারে, এটাকে কি করবে? রুগী তো রিটেনশন নিয়ে আসছে। আচ্ছা, এটা কি রুগী ব্যথা হবে কি হবে না? এই রুগীর ব্যথা হবে? 1 নম্বর ছবি যেটা পিকচার, হবে স্যার, রিটেনশন। কেন হবে হবে ব্যথা? স্যার রিটেনশনের জন্য ব্যথা হবে স্যার। কি ধরনের রিটেনশনটা? স্যার এটা অ্যাকিউট রিটেনশন হবে স্যার। How will you differentiate it from chronic retention? Sir, if it is painful, then it is acute retention, and if it is painless, then it is chronic retention. It's usually good. ভালো বলেছো তুমি। Acute retention usually painful। দেখো প্রোস্টেটের রোগী ব্লাডার অনেক বড়, নিউরোলজিক্যাল ব্লাডার অনেক বড় আমরা পাচ্ছি, কিন্তু রোগীর কোনো ব্যথা নেই, ব্লাডার কিন্তু ফুলে আছে, ইভেন আম্বিলিকাস পর্যন্ত আসছে, কিন্তু অ্যাকিউট রিটেনশনের রোগী ব্যথা পাবে। এটা একটা। আরেকটা হচ্ছে যে যদি তুমি আই মিন অ্যাবডোমিনাল ওয়াল দেখো, লোয়ার অ্যাবডোমেন একটা লাইন আছে বলে বিকিনি লাইন, বা সুপ্রা কি বলে এটাকে, সুপ্রা পিউবিক স্কিন ক্রিজ, যেখানে সিজারটা করে আর কি আমরা, বা সুপ্রা লিথোটমি করতে যেটা ইনসিশন দিতাম, তাহলে বলা হচ্ছে যদি ক্রনিক রিটেনশন হয় ওই লাইনটা অবলিটারেটেড হয়ে যায়, ক্রনিক ফুলে থাকার কারণে, ব্লাডার ফুলনেস থাকার কারণে। আর অ্যাকিউট রিটেনশনে এটা প্রিজার্ভ করবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি এখানে, মনে করো একটা রোগী আসছে ক্রনিক রিটেনশন, একটা রোগী আসছে তোমার অ্যাকিউট রিটেনশন, তোমার ডায়াগনোসিস মোটামুটি শিওর। আচ্ছা, তার আগে বলো ক্রনিক রিটেনশন ডায়াগনোসিস করবো কি দিয়া, বলো তো? হিস্ট্রি নেব স্যার। হিস্ট্রি নিবা? রুগী বললো স্যার আমার 2 বছর আগে থেকে সন্ধ্যা একটু পেশাব হয়, আটকে যায়, ফোটা ফোটা পরে, ডাক্তার পেট বড়, তাই ক্রনিক রিটেনশন বলে দিবা? স্যার স্যার আমি এক্ষেত্রে স্যার একটা স্যার আল্ট্রাসোনোগ্রাফি মোর অফ দেন দা স্যার 250 ml ইউরিন উইথ স্যার পিভিআর উইথ যদি এমসিসি করি, সেক্ষেত্রে স্যার আমার পোস্টভাইটাল Very good. রেসিডিউ এবং স্যার তাহলে প্রস্টেটিক yes, ভলিউম yes, এগুলো yes, দেখে sir. স্যার বলতে পারবো। I got it. Thank you so much.
আমি বুঝতে পারছি তুমি রেডিওলজি ট্রেনিং করেছো, সরি আই মিন ইউরোলজি। তাহলে আরগুলা আনসার হয় নাই, যে ইজ নট এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ইট ইজ এ রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। ক্রনিক রিটেনশনটা আমি ক্লিনিক্যালি ধারণা করতে পারি, এক্সপেক্ট করতে, কিন্তু আমি যখন পিবিআর মাপতে হবে, ওই যে বলছিলাম এমসিসি পিবিআর, তাহলে পিবিআর মাইপে যদি আমি দেখি এক এক বই এক এক রকম আছে, যদি পিবিআরটা সিগনিফিকেন্ট হয়, কোনো বই লেখছে যে 50 ml এর বেশি সিগনিফিকেন্ট, কোনো বই লেখছে যে 100 ml এর বেশি সিগনিফিকেন্ট, 250 না, 250 হচ্ছে এমসিসি, মিনিমাম 250 হইতে হবে টু সি দা পিবিআর অর টু সি দা ইউরোফ্লো ইউরোফ্লোমেট্রিক, ওটা অন্য জিনিস। তাহলে যদি 100 ml এর বেশি হয় পিবিআর, এখন আর অনেক কথা আছে, প্রোভাইডেড তুমি রুগীকে একটা ভালো পরিবেশ দিয়েছো প্রস্রাব করতে, তুমি এমসিসি মাপলা 500 ml, রুগীর বাথরুমের পরিবেশটা দিছো যে ওখানে তার প্রস্রাব করতে ইচ্ছে করতেছে না বা পরিবেশ ভালো না, তাহলেও কিন্তু মাপা যাবে না। তাহলে একটা সুইটেবল কন্ডিশন তাকে দিয়েছো, এমসিসি দেখলা 500, সে প্রস্রাব করে আবার আসলো, দেখলা যে পিবিআর 100 ml এর বেশি, তাহলে এটা যে ক্রনিক রিটেনশন। তাহলে আমি এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে একটা রুগী অ্যাকিউট রিটেনশন, একটা রুগী ক্রনিক রিটেনশন, তুমি কোনটার ম্যানেজমেন্ট কি হবে বলো তো? স্যার অ্যাকিউট রিটেনশনের ক্ষেত্রে স্যার আমি ক্যাথেটারাইজেশন করে দিব স্যার, পেশেন্টের পেইনটা রিলিফ করার জন্য। আর ক্রনিক রিটেনশনের ক্ষেত্রে আমি অ্যাকর্ডিং টু দা কজ আমি ম্যানেজমেন্ট করব ডায়াগনোসিস করে। মনে করো প্রোস্টেট কজ, তার 2 লিটার পেশাব ব্লাডারে জমে আছে 2 বছর থেকে, এখন ওরে কি করবো? স্যার এটা তো আরো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, যেমন যে আইপিএসএস স্কোরের উপরে। আচ্ছা, আমি ওদিকে যাচ্ছি না, ওদিকে কঠিনে যাচ্ছি না, আমি সহজ করে দিই। তুমি ক্যাথাটার তো করবা নাকি, রিলিফ তো জি করবা? স্যার, বাট আইভি ফ্লুইড আমি জি দিয়ে স্যার। তারপরে করব। ক্রনিকটা স্যার আইভি ফ্লুইড দিব স্যার, সাডেন দিয়ে তারপরে ডিকম্প্রেশন করব। করার জন্য স্যার আচ্ছা, আমি আরো সহজ ডায়ালিসিস করি, হতে পারে স্যার। আমি আরো সহজ করি। তুমি ক্রনিক রিটেনশন যে রুগীটা ক্যাথাটার দিবা, অ্যাকিউটও দিবা। অ্যাকিউটের ক্ষেত্রে যে ট্রেনি উত্তর দিয়েছো যে ঠিক আছে আমি কমপ্লিটলি ইভাকুয়েট করে দেবো, রুগীর ব্যথা কমে যাবে, খুবই ভালো, এক্সিলেন্ট। কিন্তু ক্রনিক রিটেনশনের ক্ষেত্রে 2 লিটার পেশাব জমে আছে, তুমি ক্যাথাটার দিলা, তুমি যদি 2 লিটার একসাথে বের করে দাও, কি সমস্যা হবে? পোস্ট অবস্ট্রাকটিভ ডায়ালিসিস স্যার। ডায়ালিসিস হবে স্যার, পোস্ট হ্যামোসিরিয়া হতে পারে। ডায়ালিসিসে চলে যাবে স্যার সেক্ষেত্রে। হেমাচুরিয়া হবে, পেট হবে, ডায়ালিসিস হবে। সেজন্য তুমি যেটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। অনেক না পরে শকে যেতে পারে। সুতরাং আমার মেসেজ হচ্ছে এটা, যদি ক্রনিক রিটেনশন আমি বুঝি, তাকে আমি ইন্টারমিটেন্ট ডিকম্প্রেশন করব। আমি একসাথে সব পেশাব বের করে দিব না। আমি যদি সব পেশাব একসাথে বের করে দিই, ব্যথা তো হবেই এবং হেমাচুরিয়া হবে। এখন এই হেমাচুরিয়াটা কোত্থেকে হবে, কেন হবে, কেউ বলতে পারবে? বেসাল স্যার ভেন, প্রোস্টেটিক স্যার, প্রোস্টেট থেকে। বেসাল ভেন রাপচার। ব্লাডারের ভেসেল স্যার, না না ব্লাডারের ভেসেল না না না, এই ব্লিডিংটা ব্লাডার থেকে না। এই ব্লিডিংটা হবে প্রোস্টেট থেকে স্যার, প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাস থেকে স্যার। না না না, লিসেন টু মি প্লিজ। যদি ক্রনিক রিটেনশনে তুমি হেমাচুরিয়া প্রোস্টেটের বড় হলে ওখান থেকে হবে, কিন্তু ক্রনিক রিটেনশনে তুমি খেয়াল করো রোগীটা ব্লাডার ফুল, তার রিফ্লাক্স হচ্ছে, রেট্রো কেমন হাইড্রোরোটার আছে, হাইড্রোপেলভিস আছে, হাইড্রোপেলভিস আছে, তাহলে তুমি ওই যে রেনাল পিরামিড বা গ্লোমেরুলার মেমব্রেন আছে, এটা এদিকে ব্যাক প্রেসারে আছে, অর্থাৎ বোনের মেমব্রেনটা কম্প্রেস হয়ে আছে অলমোস্ট ব্যাক প্রেসারের কারণে। তুমি যখন সাডেন রিলিজ করে দিবা, তখন ওই গ্লোমেরুলার মেমব্রেনের পারমিয়াবিলিটি সাডেনলি বেড়ে যাবে। ঠিক আছে, এদিকে প্রেসার সাডেনলি ফল করলো, ওইদিকে প্রেসার হাই, ফলে ব্লাড মানে আরবিসি গুলো মেমব্রেন দিয়ে এদিকে চলে আসবে। অর্থাৎ মেসেজ হলো এটা, যে ক্রনিক রিটেনশনের রুগীকে আমরা সাডেন ডিকম্প্রেস করব না, ইন্টারমিটেন্ট ডিকম্প্রেস করব, so that we can avoid the hematuria and pain, and this hematuria is from the kidney, not from the bladder. ব্লাডারে যেটা তোমরা প্রোস্টাটিক বলছো, এটা প্রোস্টেট বড় হলে যে হেমাচুরিয়া হয় সেটা এখান থেকে হয়, নট কিডনি। এটাই। এখন আমার প্রশ্ন ছিল এটা, এই যে প্রথম যে ছবিটা আছে এখানে দেখা যায় একটা স্টোন ইম্প্যাক্টেড ইন দ্য ইউরেথ্রা, রুগী অ্যাকিউট রিটেনশন নিয়ে আসছে, ব্যথা হচ্ছে, ব্লাডার ফুলে আছে, এটা কি করবা? পুশব্যাক করে ব্লাডারে, পুশব্যাক কি দিয়ে করবো? না না, সিস্টোস্কোপিক রিমুভাল করব। তুমি তো উপজেলায় আছো মনে করে, সাব সেন্টারে অথবা উপজেলাতে। ও স্যার এসপিসি করে স্যার রেফার করে দেন। মেটালিক ক্যাথেটার স্যার, দিয়ে এটা- ট্রাই করব। স্যার আমরা এটা ক্যাথেটার করে তার পুশব্যাক করবো স্যার। ক্যাথেটার সাইজটা আমার বড় হতে হবে স্যার, যাতে এটা পুশব্যাক করে ব্লাডারে চলে যায়। না না, ঠিক বলো না তোমরা। প্রথম কথা হচ্ছে এটা পুশব্যাকই করবো আমরা, কিন্তু কি দিয়া পুশব্যাক করবো? মেটালিক ক্যাথেটার ট্রাই করতে পারি। মেটালিক তো দেওয়াই যাবে না, এটা জ্যাসুকেন জেলি, ভেরি গুড। ও যে দেখছো ওই ইউরোলজি ট্রেনিং করেছে, বোঝা যাচ্ছে যে তুমি
10 সিসি বা 20, এটা হচ্ছে আমাদের একটা জেসুকেন জেলি আছে না, দেখেছি তো আমরা সবাই, ওর দুটো ক্যাপ আছে, একটা হচ্ছে অরিজিনাল ক্যাপ, একটা হচ্ছে এক্সট্রা ক্যাপ থাকে, তোমরা দেখেছো তো চিকন। তাহলে এখানে যেটা করতে হবে, ইউরোলজিস্টরা করে কি দেখবা, ওরা কিন্তু জেসুকেন জেলিটা সরাসরি জেসুকেন জেলিটা দেয় না, ওরা করে কি 10 সিসি বা 20 সিসি সিরিঞ্জের মাধ্যমে নেয় জেলিটা, সিরিঞ্জের মাধ্যমে নিয়ে 20 সিসি হলে সবচেয়ে ভালো হয়। 20 সিসি সিরিঞ্জের মধ্যে আমি জেলিটা নিব, নিয়ে আমি ওই যে সিরিঞ্জের যে টিপটা আছে ওইটা আমি ইউরেথ্রার মধ্যে দিয়ে যদি সিরিঞ্জটাকে পুশ করব, তাতে দেখবো যে স্টোনটা পুশ ব্যাং হইয়া ব্লাডারে চলে গেছে। আমি ক্যাথেটার দিয়েও করব না, এসপিসিও করব না, মেটালিক দিয়ে তো করবোই না, মেটালিক দিয়ে যে করতে যাব আমি ইনজুরি করবো ইউরেথ্রা, মাইন্ড ইট। আমার এখনো মনে আছে আমাদের সালাম স্যার একটা কথা বলেছিলেন যখন ওনার ট্রেনিং করি, বলছে 3টা জিনিস আল্লাহ একটা দিয়েছে, একটা সিবিডি, একটা হার্ট, একটা ইউরেথ্রা, ইউরেথ্রার বিকল্প কিছু আর নাই। তাহলে বলা হচ্ছে যার সিবিডি, তুমি নিজে বুঝতে, যার সিবিডি একবার ইনজুরি হয়েছে তার জীবন শেষ, মানে হেল হয়ে যাবে। যার ইউরেথ্রা একবার ইনজুরি হয়েছে বা স্ট্রিকচার হচ্ছে, এটা ভেরি ডিফিকাল্ট টু ট্রিট। আর হার্ট তো আছে, আমরা ওদিকে যাচ্ছি না। তাহলে ইউরেথ্রাকে আটমোস্ট কেয়ার নিতে হবে। তাহলে আমরা এটাকে করব কি, আমি 20 সিসি বা 10 সিসি জেলি দিয়া সিরিঞ্জের মধ্যে নিয়ে পুশ করলে এটা চলে যাবে। হ্যাঁ, তাহলে চলে যাওয়ার পর আমি ক্যাথেটার করে দেবো। আমার এসপিসি হয়তো এখানে দরকার হবে না, দরকার হতে পারে যদি এটাও মেজার ফেল করে, আমার দরকার হতে পারে, বাট আমি মেটালিক ইউজ করব না, শুরুতে ক্যাথেটার ইউজ করবো না, আমরা জেলি দিয়ে পুশ ব্যাক করবো, দেন আমি ক্যাথেটার করে দেবো। আচ্ছা ধরো এই স্টোনটা ব্লাডারে চলে গেল, এই যে ছোট স্টোনটা, এটা পরবর্তী ম্যানেজমেন্ট কি হবে, অথবা এটা কি হবে? এটা কি হবে এখন যে ছবি দেখাচ্ছে, এটার কি হবে, কি চিকিৎসা হবে? লিথোলাপিক্সি। এটা হলো সিস্টোলিথোলাপেক্সি, অর্থাৎ আমি ইউরেথ্রা দিয়ে, আমাদের লিথোট্রায়েট আছে, এটা হলো তোমরা সুপারি কাটার যন্ত্র দেখেছো কিনা, এই যে গ্রামে যে সুপারি কাটে, ওরকম একটা ডিভাইস আছে, ইউরোলজিস্টরা করে এটা, ওটা দিয়ে ধরে 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 ছোট ছোট টুকরা করে করে নিয়ে আসে। লিথোলাপেক্সি করা যাবে অথবা সুপ্রাপিউবিক সিস্টোলিথোটমি করা যাবে। মনে রাখবে সুপ্রাপিউবিক সিস্টোলিথোটমি অপারেশনের স্টেপ গুলা, তোমরা তো আমি দেখি ট্রেনিং, আমাদের ট্রেনিং একই রকম, পারকাশন পড়েই না, এতবার বলার পরেও পারকাশন পড়ে না, আমি জানি না কেন। যে সুপ্রাপিউবিক সিস্টোলিথোটমি যে অপারেশনটা আছে ভালো করে পড়বে, এটাতে কয়টা, ওটাকে কি বলে, ডিভার্স লাগে, বা কোথায় আমরা কাটি, লঙ্গিটিউডালি কেন কাটি, কোথায় ভেসেল গুলা ডিরেকশন কিরকম, ব্লাডার ডোম কিরকম, এখানে অনেকগুলো কিছু ডিসিজ পয়েন্ট আছে, আমরা ওদিকে যাচ্ছি না। তাহলে সুপ্রাপিউবিক সিস্টোলিথোটমি অপারেশনটা ভালো করে পড়বে, পারকাশন থেকে পড়বে স্টেপ বাই স্টেপ। তাহলে যখন স্টোন বড় হবে আমাদের সুপ্রাপিউবিক সিস্টোলিথোটমি করতে হবে, আর ছোট যদি হয় লিথোলাপেক্সি দিয়ে করা যাবে, ঠিক আছে? তাহলে এটা যদি আমি পুশ ব্যাক করি তাহলে লিথোলাপেক্সি দিয়ে করা যাবে, যেটা আমি বলছিলাম যে নন কন্ট্রাস্ট ইট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড টু আইডেন্টিফাই দ্য। স্যার আমি কি কন্টিনিউ করবো নাকি শেষ করে দেবো? আজকে মনে হয় আমাদের সরি, আমি এখানে শেষ করে দিচ্ছি। স্যার ক্রনিক রিটেনশনে ইন্টারমিডিয়েট ডিকম্প্রেশনটা কিভাবে করে স্যার? কেন মুহূর্তে 2 লিটার বেড়ে যায়। না 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 না, তুমি তো ক্যাথাটার দিয়েছো ভাই, না ক্লাম্প করব, ক্লাম্পিং করো, ঠিক আছে? তুমি যেদিক দিয়ে ইউরিনটা আসতেছে, তুমি একটা মিডিয়াম সাইজ আর্টারি নিয়ে রাখো, তুমি ক্লাম্প করো, 1 লিটার সরি কি বলে 200 ml 300 ml বের হোক, একটু পজ দাও, আধা ঘন্টা 30 মিনিট পজ দাও, আবার একটু বের করো, আবার একটু পজ দাও, আবার, অর্থাৎ ইন্টারমিটেন্ট ডিকম্প্রেশন ক্ল্যাম্প করে করবে। স্যার এখানে কি এগেইনস্ট গ্রেভিটি ব্লাডার ড্রেনেজের কোনো রোল আছে স্যার? মানে আমি যেটা নর্মাল ক্যাথেটার করি ওটা তো স্যার গ্রেভিটি ইয়াতে নিচের দিকে থাকে, আমি কি এটা ব্লাডার একটু উপরে লেভেলে রাখবো স্যার? এটা আমার কোনো আইডিয়া নেই গ্রেভিটির সাথে ক্যাথেটারের কি সম্পর্ক, আমি এটা জানি না। সে বলছে মানে মানে আইডিয়া যে হয়তো স্লো ডিকম্প্রেশনের জন্য, এই তো উম্মেহানি? জি স্যার, জি জি স্যার। না না, এটা তুমি যখন ক্যাথেটার ব্লাডার, সরি ব্লাডারে ক্যাথেটারতে দিয়ে এখানে গ্রেভিটি কোনো ফ্যাক্টর নেই, রাইট, এমনি আসবে। মাসুদ ওকে স্যারদেরকে একটু বলতে বলুন, আমি তো অনেক কিছু বললাম। ঠিক আছে, অনেক অনেক ডিসকাশন হলো, অনেক কিছু নিয়ে আসলে ভেরি বেসিক অ্যান্ড এইগুলো ইন্টারাক্টিভ ডিসকাশন খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ মাসুদ ফর নাইসলি মডারেটিং দিস মানে টুডেস ডিসকাশন, and studentদের always definitely thanks a lot for active participation. So আমি আর বেশি না বলি, প্রফেসর ইব্রাহিম সিদ্দিক, will you make any comment and any advice to students? প্রফেসর মারগুফ স্যার তো উনি নেই এখন, প্রফেসর ইব্রাহিম সিদ্দিক প্লিজ।
না ঠিক আছে, অনেক লম্বা সময় ডিসকাশন হয়েছে তো, ভেরি গুড ডিসকাশন, ভেরি ফ্রুটফুল ডিসকাশন। তো মাঝখানে অনেক কিছু একটু জিজ্ঞেস করা দরকার ছিল ওদেরকে, কিন্তু সরি স্যার, আমি অনেক লম্বা সময় হয়ে গেছে, তো আমরা আজকে থাক, আমরা হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা উইল ডিসকাস কন্টিনিউ প্রসেস, তো আমরা এইভাবে আরো কয়েকটা সেশন কন্টিনিউ করবো। এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। মার্গুস স্যার কি আছেন? নো, মনে হয়। ওকে দেন, সো আমরা আজকে শেষ করি। স্টপ। ওকে দেন, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মাসুদ, এগেইন থ্যাংক ইউ ভেরি মাচ। আবার একটু গেট রেডি ফর মানে